করবেন. This is our seventh free live class of this free course. And in this class, basically, I'm going to talk about practical use of preposition as well as reading practice. আমরা যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, ইংরেজি ভাষাটা শিখতে চাই, আমাদের এই ইংরেজি ভাষায় প্রেপোজিশনের ব্যবহার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা অনেক বড় একটা প্রভাব বিস্তার করে সেন্টেন্স তৈরির ক্ষেত্রে। প্রেপোজিশনটা কি? এটি হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। কথাটা বোঝেন, পার্টস অফ স্পিচ কি? আপনারা যারা আমার ফ্রি ক্লাসগুলো করে আসছেন, আমি কিন্তু অলরেডি 6টি ফ্রি ক্লাস নিয়েছি এবং প্রত্যেকটি ক্লাস আমি অনেক লং টাইম ধরে নিয়েছি। ইন ডিটেলসে প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করেছি। আপনি স্পোকেন শেখেন বা রাইটিং শেখেন, যেটাই শেখেন না কেন, ইংলিশে একটা কথা লিখতে গেলে বা বলতে গেলে মোস্ট অফ দ্য টাইম কমনলি আপনাকে প্রেপোজিশনের ব্যবহার করতে হবে। প্রেপোজিশনের সঠিক ব্যবহার যদি আপনি না জানেন, একটা সেন্টেন্স যখন আপনি লিখবেন বা বলবেন, সেটা পারফেক্ট মিনিং দিতে পারে না, একটার সাথে আরেকটা ওয়ার্ড ভালোভাবে কানেক্টেড হয় না, ওয়ার্ডগুলো খাপছাড়া খাপছাড়া মনে হয়। তো প্রেপোজিশনের ব্যবহার জানতে হবে। আজকের এই ক্লাসটিতে যদি আপনি লাস্ট পর্যন্ত থাকেন, প্রেপোজিশনের প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানতে পারবেন। আমরা গতানুগতিক ধারায় যে রুলস এবং স্ট্রাকচার পড়ি, এইটার বাইরে গিয়ে প্র্যাকটিক্যাল ব্যবহারটি আমি আপনাদেরকে দেখাবো, যাতে করে এটা আপনারা ধরে রাখতে পারেন, আপনাদের স্পিকিং বা রাইটিং এ অ্যাপ্লাই করতে পারেন। এর সাথে আমি আজকের ক্লাসটিতে রিডিং নিয়ে কথা বলবো। যারা ইংলিশে প্যাসেজ রিডিং এ দুর্বল, একটা প্যাসেজ পড়ে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোথায় ফ্রেজ, কোথায় ক্লজ, যারা এগুলো আইডেন্টিফাই করতে পারেন না, যারা একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ বা মিনিং বের করতে পারেন না, এগুলো কিভাবে করতে হয় আমি বলে দিব। এই প্যাসেজ অ্যানালাইসিস যে কতটা ইফেক্টিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, ইউ ক্যান ইমাজিন আফটার কমপ্লিটিং দিস ক্লাস। অর্থাৎ এটা করতে পারলে রিডিং এর স্কিলটা ডেভেলপ হয়, এটা করতে পারলে প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়। এই প্যাসেজ প্যাসেজ অ্যানালাইসিস যারা করে, যারা রিডিং প্র্যাকটিস করে, তারা অনেক বেশি ভোকাবুলারি জানতে পারে। সো এটা অনেক ভালো একটা মেথড ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি ডেভেলপ করার। তো লাস্ট পর্যন্ত থাকলে আমি দেখাবো, এটা খুব সুন্দর একটা স্টোরি এখানে আছে, অনেক ভালো লাগবে আপনাদের, এবং অনেক অনেক নতুন কিছু আপনারা শিখতে পারবেন এই প্যাসেজ রিডিং থেকে। এতটুকু বলতে পারি। বাট এইখানে যাওয়ার আগে আমি প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। তো আগে বোঝেন প্রেপোজিশনটা কি। যেটা বললাম, এটা একটা পার্টস অফ স্পিচ। মানে কি? আমি সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে করিয়েছিলাম আপনাদের পার্টস অফ স্পিচ। অর্থাৎ ইংলিশে আমরা যখন একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করি, একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি, যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করে, তাকেই আমরা সেন্টেন্স বা বাক্য বলি। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত যে সেন্টেন্স এবং এই সেন্টেন্সের ভিতরে যে শব্দগুলো থাকে, প্রত্যেকটি শব্দের একটা নাম থাকে। প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্ট অফ স্পিচ। এইটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এই প্রিপোজিশনটা কি? এটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে আমি যখন একটা সেন্টেন্স তৈরি করব, সেই সেন্টেন্সের ভিতর যে ওয়ার্ডগুলো থাকবে, ওই ওয়ার্ডগুলোর ভিতর একটা না একটা প্রেপোজিশন থাকে। যেমন দেখেন, এটার প্লেসটা কোথায়, এটার অবস্থানটা কোথায়। আমি এখানে একটু যদি ডেফিনেশনটা আমরা দেখি, প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে মূলত কি বলছে? অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রেপোজিশন বলে। আসলে এই বিষয়টা কি, আমি আপনাকে যদি একটু খুলে বলি। দেখেন, একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, ফর্মালি যদি সাজান, সাজালে যেমন দেখতে সুন্দর লাগে, একটা মেয়েকে যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নলক, সিনেমার নায়িকাদের সাজায় না, বা নতুন বউকে সাজায় না, বিয়ে দেয় এরকম, সাজালে যেমন দেখতে সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা একটা বাক্যে যদি প্রেপোজিশনের ব্যবহার করেন, তাহলে সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রিপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যকে গর্জিয়াস করে, ডেকোরেট করে, অলংকৃত করে, অর্থাৎ অর্নামেন্ট হিসাবে কাজ করে। এটা মনে রাখেন। প্রিপোজিশন যদি ব্যবহার না করেন, সেন্টেন্স সুন্দর দেখায় না, ওয়ার্ডগুলো খাপছাড়া খাপছাড়া মনে হয়। ব্যবহার করলে সেন্টেন্সটা অলংকৃত হয়।
প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। প্রেপোজিশনের প্লেসটা কোথায়? নাউন, যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাকে আমরা প্রেপোজিশন বলি। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসগুলোতে বলছিলাম আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়। স্ট্রাকচারটা কি? যে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স, ফার্স্ট অফ অল First of all, you need a subject. In the place of subject, you have to use noun or pronoun. সাবজেক্টের পরে আপনাকে ভার্বের ব্যবহার করতে হবে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে গেলে। দেন এক্সটেনশন, এবং এই এক্সটেনশনের জায়গাটাতে আপনার অবজেক্ট কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল বসে। এই যে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল যাই বসুক না কেন, এইখানেও পার্টস অফ স্পিচ হিসাবে মোস্ট অফ দ্য টাইম নাউন বা প্রোনাউন বসে। অর্থাৎ সাবজেক্ট আর ভার্বের পরে যে প্লেসটা, ওইখানে যে নাউন প্রোনাউন বসে, ঠিক তার আগে এই প্রেপোজিশনটা বসে থাকে। প্রেপোজিশনের অবস্থান মূলত এইরকম একটা জায়গায় একটা বাক্যের। এই যে দেখেন, যেখানে আমি হাইলাইট করছি ইয়েলো কালার দিয়ে, হি গোস টু স্কুল, এই যে স্কুলের আগে টু শব্দটা বসছে, এটা একটা প্রেপোজিশন। উই লিভ অন রাইস, এই যে রাইসের আগে অন বসছে, এটা একটা প্রেপোজিশন। আই কাম ফ্রম ইউকে, এই ফ্রমটা একটি প্রেপোজিশন। তাহলে এর প্লেসটা কোথায় দেখেন? ভার্বের পরে। এবং এই এক্সটেনশনে এই অবজেক্ট বলেন বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলেন যাই বলেন, এগুলো তো অ্যাজ আ ওয়ার্ড, অ্যাজ আ পার্টস অফ স্পিচ নাউন। স্কুল, রাইস, ইউকে, ইউকে মিনস ইউনাইটেড কিংডম। তো নাউনের আগে এটা বসছে। তো প্রেপোজিশন মূলত নাউন বা প্রোনাউনের আগে বসে। এখন দেখেন, আমরা যেভাবে প্রেপোজিশনটা শিখি, আমরা যদি গতানুগতিক ধারায় শিখি, আমার এইখানে 30টা প্রেপোজিশনের ব্যবহার দেওয়া আছে, 30টা প্রেপোজিশন ডিটেইলস ব্যবহার দেওয়া আছে, এবং এটা শেখার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না। দেখেন, লেখা আছে ইউজ অফ অ্যাট, এবং অ্যাট অ্যাট প্রেপোজিশনটি কিভাবে কত জায়গায় বসে সব লেখা আছে। এটা আপনি বাংলায় দেখতেছেন, বাংলায় রুলস আছে, স্ট্রাকচার আছে, আপনি পড়তে পারবেন। বাট আপনি যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে, প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাডাপ্ট না করে এই গতানুগতিক ধারায় পড়ে যান, এই যেটা আপনি দেখছেন এখানে, এটা কিন্তু আপনি যে কোনো বইতে প্রেপোজিশন চ্যাপ্টার ওপেন করেন, এগুলো আপনি পাবেন। যে কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবল, বার, দিন বা তারিখের পূর্বে অন বসে। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, হি উইল কাম হিয়ার অন 17 জুন। এইভাবে যদি আপনি গতানুগতিক ধারায় পড়ে যান, হয়তো আপনি মুখস্থ করবেন। মুখস্থ করে কতদিন সেটা ধরে রাখতে পারবেন বলেন? ধরে রাখা যায় না। এই জন্য এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অলওয়েজ প্র্যাকটিক্যালি শিখতে হবে, প্র্যাকটিক্যাল সিচুয়েশনের সাথে কম্পেয়ার করে, অ্যাডাপ্ট করে শিখতে হবে। এর জন্য এইগুলো আমি দেখাবো, আপনাদের এটা করতে হবে। বাট এটা করার আগে এইখানে আমি প্রেপোজিশন ডিকশনারি নামে একটা পার্ট আমি এখানে রেখেছি। অর্থাৎ আমাদের প্রেপোজিশন রিলেটেড যে শব্দগুলো, যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর অর্থ কেমন, এগুলো নির্দিষ্ট কোনো অর্থ দিতে পারে না, বাট অ্যাকচুয়ালি কোন ধরনের মিনিং এরা প্রোভাইড করে থাকে সেইটা আমি এখানে দিয়েছি। আপনাদেরকে আগে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। এই দেখেন, এখানে লেখা আছে প্রিপোজিশন ডিকশনারি। এইটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন, তাহলে প্রিপোজিশন নিয়ে আপনার কোনো ধরনের প্রবলেম বা সমস্যা ফেস করতে হবে না। দেখেন, প্রথম যেটা আছে, সব থেকে বেশি ব্যবহৃত হয়, মোস্ট ইউজফুল প্রিপোজিশন, এটি হচ্ছে টু। টিও, নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু প্রেপোজিশনের ব্যবহার হয়। হি ইজ গোয়িং টু স্কুল, হি কামস টু মি, সে স্কুলে যাচ্ছে, সে আমার কাছে আসে। অর্থাৎ কোনো একটা দিকে যাওয়া বোঝাতে। এবং এই দিকটা হতে হবে সার্টেইন, নির্দিষ্ট একটা জায়গা। আমি যদি বলি সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট, আমরা বাজারে যাই, উই গো টু মার্কেট, সে বাজারে যায়, হি গোস টু মার্কেট। অর্থাৎ সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। অর্থাৎ কোন একটা দিকে, এবং সেটা যদি নির্দিষ্ট দিক হয় বা কারো কাছে বা প্রতি, সে আগামী সোমবার আমার কাছে আসবে, হি উইল কাম টু মি, হি উইল কাম টু মি অন মানডে। সো এখানে আমার টু প্রেপোজিশনের ব্যবহার হয়। কিন্তু এখানে দেখেন আরেকটা ওয়ার্ড আছে, একটার সাথে একটাকে কম্পেয়ার করতে হয়, সেটা হচ্ছে টুয়ার্ডস। বোঝার চেষ্টা করেন, আমি প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতেছি, তার আগে আমাকে এই যে প্রেপোজিশন ডিকশনারি এই পার্টটা একটু শেষ করতে দিবেন প্লিজ। দেখেন, টুয়ার্ডস এটা কি? অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস বসে। অর্থাৎ টু এবং টুয়ার্ডস, এখানে পার্থক্যটা হচ্ছে নির্দিষ্ট কোন একটা দিকে যাওয়া বোঝাতে টু বসে, অনির্দিষ্ট বা আনসার্টেইন কোন একটা গন্তব্য বোঝাতে টুয়ার্ডস বসে। দেখেন, এটা শুধু পড়লে হবে না, প্র্যাকটিক্যালি আমাকে বুঝতে হবে। মনে করেন আজকে সারা দিন আপনি বাসায় ঘুমায় আছেন, আপনার কোনো কাজ নেই। এখন সন্ধ্যার দিকে আপনার মনে হচ্ছে
সারাদিন তো বাসায় থাকলাম, আহ শরীর বা মন ভালো লাগছে না, আই ফিল বোরিং আর মনোটোনাস, ইউ ক্যান সে। এখন আপনার মনে হচ্ছে আপনি যদি বাড়ি থেকে একটু বাইরে বের হতে পারতেন আপনার ভালো লাগতো। আপনার বাসায় আপনার আম্মুকে আপনি এই কথাটা বলছেন যে মা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। আপনার বাড়ির পাশে একটা বাজার আছে বা একটা পার্ক আছে, আপনি তাকে বলতে পারেন আমি আমি একটু পার্কের দিকে যাচ্ছি। বা একটা খেলার মাঠ আছে, আপনি বলতে পারেন আমি একটু মাঠের দিকে যাচ্ছি। অর্থাৎ আপনি সারাদিন বাসায় ঘুমায় আছেন, আপনার আর ভালো লাগতেছে না, তাই আপনি বের হবেন। আপনি যে শিওর বাজারে যাবেন এটা কিন্তু আপনি জানেন না, আপনার ভালো লাগছে না তাই আপনি রাস্তায় বের হয়েছেন। এবং আপনি এটা বলছেন আমি একটু বাজারের দিক যাচ্ছি। আমরা বলি না এরকম, আমি একটু পার্কের দিকে যাচ্ছি, আমি একটু স্কুলের দিকে যাচ্ছি। অর্থাৎ ঠিক স্কুল পর্যন্ত যাব কিনা আমি জানি না, যেতেও পারি, ভালো না লাগলে মাঝপথে ফিরেও আসতে পারি। এরকম আনসার্টেইন কোনো ডেস্টিনেশন যদি বোঝায়, অনির্দিষ্ট কোনো গন্তব্য যদি বোঝায়, তখন টু এর পরিবর্তে টুয়ার্ডস প্রেপোজিশনের ব্যবহার হয়। হি ইজ গোয়িং টুয়ার্ডস পার্ক, অর্থ কি? সে পার্কের দিকে যাচ্ছে। হি ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, এখানে দা পার্ক। হি ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, সে স্কুলের দিকে যাচ্ছে। হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট, সে বাজারের দিকে যাচ্ছে। অর্থাৎ একদমই বাজার পর্যন্ত যাবে কিনা সে জানে না, যেতেও পারে, মাঝপথে ফিরেও আসতে পারে। তাহলে কি বললাম? টু এবং টুয়ার্ডস এই দুইটা হচ্ছে প্রেপোজিশন। সার্টেইন বা নির্দিষ্ট কোনো গন্তব্যে যাওয়া বোঝাতে টু প্রেপোজিশনের ব্যবহার হয়। আনসার্টেইন বা অনির্দিষ্ট কোনো গন্তব্যে যাওয়া বোঝাতে টুয়ার্ডস এর ব্যবহার হয়। টু এর আরো কিছু ব্যবহার আছে, যেমন অনুসারে বোঝাতে টু বসে। এগুলো নিয়ে পরে কথা বলবো। এইখানে আমি যেটা দেখাচ্ছি মেইনলি প্রেপোজিশন গুলো যে সেন্সে ব্যবহৃত হয় সেটা। এটা যদি আপনারা কাভার করতে পারেন, ডে টু ডে লাইফের কনভারসেশন কমিউনিকেশন অনেক ভালোভাবে চালিয়ে যেতে পারবেন প্রেপোজিশনের কারেক্ট ব্যবহারটা করে। এই যে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাকে আমি দিলাম, এই এক্সাম্পল যদি আমি না দিই, আপনি মনে করেন ইংলিশ ওয়ার্ডটা দেখছেন টুয়ার্ডস, এর বাংলাটা দেখছেন যে অনির্দিষ্ট গন্তব্য বা লক্ষ্য অর্জন বোঝাতে বসে। জিনিসটা কি আপনি কি বুঝলেন কিছু? বুঝবেন না কিন্তু। এইটাই হচ্ছে লাইভ ক্লাসের বেনিফিট। এই যে আমি ক্লাস নিচ্ছি, আমি টিচার, আমি লেকচার দিচ্ছি, আপনি লেকচার শুনছেন, এইটাই হচ্ছে বেনিফিট। আপনার কাছে অনেক বই থাকতে পারে, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বই পড়ে কখনো শেখা যায় না। ভাষা শিখতে গেলে, আবারও বলছি, প্র্যাকটিক্যালি নিজের মাইন্ডের সাথে কানেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজটাকে, তাহলেই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। দেখেন, অ্যাট স্থান বা সময় বোঝাতে বা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। কেমন সেটা? যেমন এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এখন ক্লাসের আগে আমি যদি আপনাদের একটা নোটিশ দেই যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, এই কথাটা ইংলিশে বললে কি হয়? আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. কি বলতে পারি আমরা? আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এই যে 10 p.m., 10টা, এর আগে দেখেন অ্যাট বসছে, অর্থাৎ নির্দিষ্ট একটা টাইম, সার্টেইন টাইম, ঘড়ির কাঁটা, শার্প টাইম যেটাকে বলা যেতে পারে। এইখানে আমার মূলত কিসের ব্যবহার হয়? অ্যাট। 10টা, 11টা, 12টা, 1টা, সে সকাল 9টায় ইউনিভার্সিটিতে যায়, তাহলে ইংলিশ কি হবে? হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 9 a.m. সার্টেইন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে। এছাড়া অ্যাট এর আরেকটি ব্যবহার হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্লেসকে ইন্ডিকেট করে, জায়গা। মনে রাখবেন, যে কোনো জায়গাকে, যে কোনো প্লেসকে মেনশন করার জন্য, ইন্ডিকেট করার জন্য আমার দুইটা প্রেপোজিশনের ব্যবহার হয়। একটি হচ্ছে অ্যাট, আরেকটি হচ্ছে ইন। তুলনামূলক বড় জায়গার আগে ইন বসে, আর ছোট জায়গার আগে অ্যাট বসে। ভিলেজ, উপজেলা, কলেজ, ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন, অডিটোরিয়াম, বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, এনি কাইন্ডস অফ অফিস, কোর্ট, ব্যাংক, হ্যাঁ, এই ধরনের যে কোনো একটা প্লেস বা জায়গাকে ইন্ডিকেট করতে তার আগে অ্যাট প্রিপোজিশন বসে। আর বড় জায়গার আগে ইন বসে। হ্যাঁ, ক্যাপিটাল আর কান্ট্রি, এই ধরনের কোনো প্লেসকে যদি ইন্ডিকেট করে, সে লন্ডনে বাস করে, হি লিভস ইন লন্ডন, সে ঢাকায় বাস করে, হি লিভস ইন ঢাকা। কিন্তু যদি দুইটা জায়গার কম্পেয়ার করা হয়, আমি যদি বলি সে বাংলাদেশের ঢাকায় বাস করে, তখন যেটা বড় তার আগে ইন হবে, যেটা ছোট তার আগে অ্যাট হবে। হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, এরকম বলতে হয় তখন আবার। হ্যাঁ, যদি দুইটার সাথে কম্পেয়ার করা হয়। তো যাই হোক, আমি এটা নিয়ে কথা বলবো, বাট আগে বেসিক বিষয়গুলো একটু জেনে নেন। এরপর দেখেন ইন, মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয় বা কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। ইন হচ্ছে একটা মোস্ট পাওয়ারফুল প্রেপোজিশন, এটা অনেকগুলো সেন্সে ব্যবহৃত হতে পারে।
আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। ওই যে যে কথাটা আমি এইমাত্র বললাম না, মনে করেন ঢাকা বড় জায়গা, তাহলে ঢাকার আগে ইন বসবে, মিরপুর ছোট জায়গা, তার আগে অ্যাট বসবে। আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। দেখেন আগের বাক্যে কিন্তু ইন ঢাকা ছিল, পরের বাক্যে অ্যাট ঢাকা হয়ে গেছে, কারণ এখানে ঢাকার সাথে বাংলাদেশের কম্পেয়ার করা হচ্ছে। আগে মিরপুরের সাথে ঢাকার কম্পেয়ার করা হয়েছিল। সো বড় জায়গার আগে ইন, তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট প্রিপজিশন বসে। কোনো ভাষা বা বিষয়ের পূর্বে অ্যাড বসে। যেমন আমি যদি বলি সে ইংরেজিতে কথা বলে, এই যে ইংরেজিতে, হি স্পিক্স ইন ইংলিশ, সে বাংলায় একটা কবিতা লিখেছিল। ইংলিশ কি হতে পারে জানেন? দেখেন, হি রোট আ পোয়েম ইন বেঙ্গলি, হি রোট আ পোয়েম ইন বেঙ্গলি, সে বাংলায় একটা কবিতা লিখেছিল। হি রোট আ পোয়েম ইন বেঙ্গলি। তো এইভাবে এটা হয়। এছাড়া দেখেন বলছে কোনো ভাষা বা বিষয়ের আগে ইন বসে। এই বিষয়টা আমরা অনেকেই পারি না, অনেকেই বুঝি না, অনেকেই এই জায়গাটাতে আমরা ভুল করি। কি জানেন? আপনি যখন একটা ইউনিভার্সিটিতে, একটা কলেজে বা কোন একটা অফিসে জবের জন্য ভাইবা দিবেন, আমরা ভাইবা ফেস করি না বিভিন্ন জায়গায়, বা একটা প্রেজেন্টেশন দিবেন, আপনার এক্সামিনার যদি আপনাকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে, হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, ফ্রম হোয়ার অ্যান্ড হুইচ সাবজেক্ট হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর অনার্স অর মাস্টার ডিগ্রি, আপনি কি এটা ইংলিশে বলতে পারবেন? আমি এই কলেজ থেকে এই সাবজেক্টে অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, বা আমি এই ইউনিভার্সিটি থেকে এই সাবজেক্টে পড়াশুনো করেছি, বা স্টিল নাও যারা পড়াশুনো করছেন, তো আমি যদি আপনাকে বলি ওয়ার আর ইউ স্টাডিং রাইট নাও, আপনি আমাকে বললেন যে স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এখন পড়াশুনো করতেছি, এটা আপনি ইংলিশে কি এইভাবে বলবেন? আই এম স্টাডিং ইউনিভার্সিটি অফ ঢাকা, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। এই কথা যে আমি যে বললাম, আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ ঢাকা, এইখানে প্রেপোজিশনের মিস্টেক আছে। এইখানে যে সেন্টেন্সটা আমি বললাম, ওয়ার্ডের সাথে ওয়ার্ডের কানেকশন নেই, অ্যান্ড মোস্ট অফ দ্য স্টুডেন্টস মেক দ্যাট কাইন্ডস অফ মিস্টেক। আই এম স্টাডিং ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ কুমিল্লা, ইউনিভার্সিটি অফ ঢাকা। প্রেপোজিশনের সঠিক ব্যবহারটা জানি না, কিন্তু এইখানে ভাষার আগে ইন বা বিষয়ের আগে ইন প্রেপোজিশন ব্যবহার করতে হয়। আর আপনি যে প্রতিষ্ঠানে পড়াশুনো করেন, ওই প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনের আগে অ্যাট ব্যবহার করতে হয়। যদি রাইট নাও আপনি পড়তে থাকেন সেখানে, কারেন্টলি ইউ আর দ্য স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউশন, অ্যাট ব্যবহার করবেন। আর কোন একটা প্রতিষ্ঠান থেকে পড়াশুনো কমপ্লিট করেছেন, তখন ফ্রম ব্যবহার করবেন, হতে থেকে বিচ্যুত, আমি এই জায়গা থেকে পড়াশুনো করেছি, ফ্রম এর ব্যবহার হয়। আমরা এটা করতে পারি না, কিন্তু আমাদের প্রেপোজিশনের মিস্টেক হয়। শিখে রাখেন, I have completed my post graduation in English from University of Dhaka. That is the correct one. যারা পড়াশোনা কমপ্লিট করেছেন, আপনি গ্রাজুয়েশন করেন বা পোস্ট গ্রাজুয়েশন করেন, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের আগে ইন বসাবেন। ইন ইংলিশ, ইন বাংলা, ইন পলিটিক্যাল সায়েন্স, ইন ল, সাবজেক্টের আগে ইন বসান। আর আপনার সেই প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনের আগে ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, ফ্রম ইডেন মহিলা কলেজ, ফ্রম ঢাকা কলেজ, প্রতিষ্ঠানের আগে ফ্রম বসান। এইভাবে আপনি এটাকে ডিসক্রাইব করতে পারেন। আর যদি আপনি কারেন্টলি স্টুডেন্ট থাকেন কোনো জায়গার, আপনি এইভাবে বলেন, আই এম স্টাডিং BA অনার্স ইন ইংলিশ অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, অ্যাট ঢাকা কলেজ, অ্যাট ইডেন মহিলা কলেজ, অ্যাম স্টাডিং। এখন দেখেন এই যে BA অনার্স কেন লিখলাম, আপনি যখন বাইরের কান্ট্রির কোনো লোকের সাথে কমিউনিকেশন করবেন, কনভারসেশন করবেন, আমরা বিদেশি অনেকের সাথে বলি না, সব দেশের এডুকেশনাল সিস্টেম কিন্তু সেম না, সমান নাও হতে পারে। এখন আপনি যদি বলেন যে আই এম স্টাডিং ইন ইংলিশ অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, তাহলে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যে ইংলিশ পড়েন ঠিক আছে, বাট সেটা অনার্স না মাস্টার্স না ইন্টার, মানুষ বুঝবে কিভাবে? যেমন ঢাকা কলেজে তো ইন্টারও আছে, অনার্সও আছে, মাস্টার্সও আছে। তাহলে আপনি যদি বলেন আই এম স্টাডিং ইন ইংলিশ অ্যাট ঢাকা কলেজ, বুঝবে? বুঝবে না। এই জন্য প্রত্যেকটা সাবজেক্ট, যে সাবজেক্টে আপনি পড়াশোনা করেন তার আগে তো ইন বসাবেন। তো ওই সাবজেক্টগুলো এক একটা প্রোগ্রামের আন্ডারে থাকে, কোর্সের আন্ডারে থাকে, ওই প্রোগ্রামের নামটা মেনশন করবেন। যদি আর্টস ফ্যাকাল্টির হয় তাহলে এইভাবে আপনি বলেন BA, ব্যাচেলর অফ আর্টস। যদি সোশ্যাল সায়েন্স হয়, যেমন পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এই ধরনের সাবজেক্ট যদি আসে, তাহলে আপনাকে বলতে হবে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, আই এম স্টাডিং BSc ইন পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ, যদি ল হয় LLB। যদি আপনার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এই ধরনের কোনো সাবজেক্ট হয়, অনার্সে যদি আপনি পড়েন, তাহলে আপনি এইটা বলেন, আই এম স্টাডিং BBA, হ্যাঁ, ইন ম্যানেজমেন্ট, ইন অ্যাকাউন্টিং। যদি মাস্টার্স করেন তাহলে বলেন MBA, হ্যাঁ,
মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তাই না? অর্থাৎ যে সাবজেক্টে আপনি পড়াশুনো করছেন, ওই সাবজেক্টের ওই সাবজেক্টটা যে প্রোগ্রামের আন্ডারে আছে, যে কোর্সের আন্ডারে আছে, সেটা মেনশন করতে হয়। যদি বাইরের কান্ট্রি কারোর সাথে কমিউনিকেশন করতে হয়, এই বিষয়গুলো সবাই বলবেন আপনাকে, এইটা দরকার ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। আপনি তো ফ্রিতে শিখছেন, আমার এই ক্লাসের জন্য টাকা দিচ্ছেন না তো? তো কেন শিখবেন না? যদি সত্যিকার অর্থে ভাষা শেখার ইচ্ছা থাকে, এগুলো জেনে যান, এগুলো সবাই বলবে না। তো বাইরের কারোর সাথে কমিউনিকেশন বা কনভারসেশনে এগুলো ব্যবহার করবেন, তাহলে সে বুঝতে পারবে আপনি আপনার এডুকেশনের ঠিক কোন লেভেলে আছেন। আরেকটা কথা কি বললাম, প্রতিষ্ঠানের আগে, ইনস্টিটিউশনের আগে, যদি সেই জায়গা থেকে পড়াশোনা শেষ হয়ে যায় আপনার, বের হয়ে আসেন, ফ্রম ব্যবহার করবেন। যদি স্টিল নাও ইউ আর স্টুডেন্টস অফ দ্যাট ইনস্টিটিউশন, ইউ হ্যাভ টু ইউজ অ্যাট অ্যাজ আ প্রেপোজিশন। অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, অ্যাট ঢাকা কলেজ, অ্যাট ইডেন মহিলা কলেজ আই এম স্টাডিং, অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, অ্যাট ইডেন কলেজ, অ্যাট মহিলা কলেজ, ফ্রম হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ইন একটা পাওয়ারফুল প্রেপোজিশন। তাহলে কোনো বড় জায়গার আগে ইন বসে, কোনো ভাষা বা বিষয়ের আগে ইন বসে। আর একটা হচ্ছে মাস বা বছর, মনে রাখবেন, মান্থ অর ইয়ার। দেখেন, হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল, এই যে মাসের আগে ইন বসালাম। বা হি ওয়াজ বর্ন ইন 1995, সে 1995 সালে জন্মগ্রহণ করেছিল, এই যে 1995, এর আগে আমি কি বসালাম? ইন বসালাম অ্যাজ আ প্রেপোজিশন। আমার কথা বোঝার চেষ্টা করেন, আমার কথা নেওয়ার চেষ্টা করেন, খুবই ভালোভাবে নেন। মাস বা বছরের আগে ইন প্রেপোজিশন বসে। এই দেখেন, ওয়াজ বর্ন দিয়েছি, কেউ বলতে পারেন এটা কোন টেন্স? আমরা অনেকে এগুলো বুঝি না, এগুলো বোঝার চেষ্টা করি না। ওয়াজ প্লাস V3, বিয়ার থেকে বর্ন মানে জন্মগ্রহণ করা, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। বলেন তো আমি কি বললাম? পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এটা এখানে কেন বসালাম জানেন? এটা কি আপনার মনে হচ্ছে কোনোভাবে প্যাসিভ? এখানে কি বাই মি, বাই হিম, বাই হার এগুলো আছে? নেই। আমি যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিল, এই বাক্যটার ইংলিশ হচ্ছে যে রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ বর্ন ইন 1861। এখানে ওয়াজ বর্ন লিখতে হয়। কিন্তু আমি যদি বলি তিনি 1941 সালে মারা গিয়েছিলেন, হি ডাইড ইন 1941, তো এখানে কিন্তু কোনো ওয়াজ লিখিনি। ডাই মানে মারা যাওয়া, এর পাস্ট ফর্ম ডাইট, মারা গিয়েছিল। অর্থাৎ এই যে পরের বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের সেন্টেন্স, সাবজেক্ট প্লাস V2। আর উপরের যে বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, ওয়াজ ওয়্যার প্লাস V3। কেন এটা হলো জানেন? এই বাক্যটা খোলা চোখে দেখলে আপনার মনে হবে না প্যাসিভ, দেখলে মনে হবে অ্যাক্টিভ, কিন্তু না, এটা প্যাসিভ। মনে রাখবেন, আমাদের যখন কোনো কবি, সাহিত্যিক, লেখক এর জন্মসাল বলতে হয় বা লিখতে হয়, প্যাসিভ ব্যবহার করে করতে হয়, অ্যাক্টিভ না। এর কারণ কি? একজন ব্যক্তি কখনো নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে না। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্ম নেওয়ার সময় সে ইনঅ্যাক্টিভ থাকে। তার মা তাকে জন্ম দেয়, তার মায়ের পেট থেকে সে বের হয়, তাকে জন্ম দেওয়া হয়। এই জন্য খোলা চোখে এটাকে অ্যাক্টিভ দেখলেও মূলত যে কারো জন্মসাল ডেসক্রাইব করার জন্য, বর্ণনা করার জন্য প্যাসিভ ব্যবহার করতে হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি? ওয়াজ প্লাস বর্ন, বিআর এর পাস্ট পার্টিসিপল বর্ন, অর্থাৎ সে জন্মগ্রহণ করেছিল। কিন্তু একজন মানুষ নিজে নিজে মারা যেতে পারে, নিজে নিজে জন্ম নিতে পারে না, তাকে জন্ম দেওয়া হয়, তার মা তাকে জন্ম দেয়। তার মানে আরেকজনের দ্বারা সে হচ্ছে, সে নিজে কিছু করছে না। এটা খোলা চোখে দেখলে মনে হবে না প্যাসিভ, বাট এটা অ্যাকচুয়ালি প্যাসিভ। আপনি যখনই কারো জন্মসাল বলবেন, কাউকে ডিসক্রাইব করবেন, আপনাকে প্যাসিভ ব্যবহার করতে হবে। কেউ কি আমার এই কথাটা বুঝতে পারছেন বা নিতে পারছেন আমি কি বললাম? এটা মনে রাখবেন, আমাদের অনেক সময় এগুলো বলতে হয় বা ডিসক্রাইব করতে হয়, বাট আমরা এটা করতে পারি না। বাট আমি কি আপনাদের এই 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 জায়গাটা বোঝাতে পারলাম যে জন্মসাল বললে কি করতে হবে? প্যাসিভ মেনটেন করতে হবে। বুঝতে পারছেন কেউ? ওয়াস প্লাস V3 কেন করতে হবে? হ্যাঁ, Yes, sir. ওকে। এগুলো জানতে হবে। দেখেন, এই যে আপনারা লাইভ ক্লাস করছেন না, এই লাইভ ক্লাসের বেনিফিট এইটাই। এই কথাটা তো আমার এই শিটে লেখা নেই, এটা তো আপনি প্রেপোজিশন পড়তে গিয়ে কোনো ফাইলে পাবেন না, পাবেন? এই যে এক্সট্রা একটা বিষয় আপনি জানতে পারলেন, এটা কি প্রেপোজিশনে কোনো ফাইলে পাবেন বা আমার শিটে পাবেন না? এটা তো আমি পড়াতে পড়াতে আমার ব্রেনে হঠাৎ করে চলে আসছে, তাই আমি বলছি আমার ভিতরে আছে। বাট সেটা যে সবকিছু অলওয়েজ বের হয় সেরকম না।
এটা আপনাকে বের করে নিতে হবে। এটা আমি আমার এই যে লেকচার দেওয়ার সময় অটোমেটিক্যালি এগুলো চলে আসে, যে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাকে স্টুডেন্টসকে জানাতে হবে। যতটা আমার ভিতরে আছে, যতটা আমার পক্ষে দেওয়া সম্ভব, যতটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি সেটা আপনাদেরকে প্রোভাইড করছি। এটা কি? একটা নলেজ, একটা জ্ঞান। এটা টাকা দিয়ে কেনা যায়? এটা টাকার সাথে কম্পেয়ার করা যায়? আপনি বলেন তো, আপনি একবার ভাবেন তো। দেখেন, তাহলে এই হচ্ছে ইনের ব্যবহার। এরপর হচ্ছে অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন মানে দুইজন, এগুলো সব এক কথায় উত্তর হয়ে যায়। যেগুলো এক কথায় হয়ে যায়, অত বেশি ব্যবহার না, সেটা নিয়ে আমি কথা বলবো না। যেগুলো মোস্ট পাওয়ারফুল, যেগুলো অনেক বেশি জায়গায় ব্যবহৃত হয়, সেই প্রেপোজিশন গুলো নিয়ে আমি মূলত কথা বলবো। দেখেন, অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, ইংলিশটা কি হবে? ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। কিন্তু যদি দুইয়ের অধিক পার্সনকে ইন্ডিকেট করে, এগুলো সবই উদাহরণ সহ আপনারা পাবেন আমার শিটে, ঠিক আছে? আমি আগে এখান থেকে আপনাদের একটু বোঝানোর জন্য বলে নিচ্ছি। মাং, 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 দুইটা সিলেবাল। হ্যাঁ, দুইয়ের অধিক। যেমন আপেলটা রহিম, করিম এবং জসিমের মধ্যে ভাগ করে দাও। আমি যদি এরকম একটি বাক্য বলি, তাহলে ইংলিশটা কি হবে? ডিভাইড দ্য আপেল অ্যামাং রহিম, করিম অ্যান্ড জসিম। ডিভাইড দ্য আপেল অ্যামাং রহিম, করিম অ্যান্ড জসিম। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে। এরপর দেখেন এখানে তিনটা প্রেপোজিশন আছে, একসাথে এই তিনটাকে একটু কম্পেয়ার করতে হবে। সেটা হচ্ছে অন, অ্যাবাভ অ্যান্ড ওভার। অর্থাৎ একটা বিষয় হচ্ছে, এই যে তিনটা প্রেপোজিশন দেখছেন, অন, অ্যাবাভ অ্যান্ড ওভার, এই তিনটা প্রেপোজিশনের কমন মিনিং হচ্ছে উপরে। অর্থাৎ অন মানেও উপরে, অ্যাবাভ এর মানেও উপরে, ওভার এই ওয়ার্ডটার অর্থও উপরে। আবারও বললাম, বাট এদের কিছু পার্থক্য আছে, দেয়ার আর সাম ডিফারেন্স। যদি কোনো বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা কম্পিটিটিভ এক্সামে প্রেপোজিশনের চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, মোস্ট অফ দ্য টাইম এই পয়েন্টটি থেকে আসে। যেমন এই যে একটা কোশ্চেন দেখেন, দ্য বার্ডস আর ফ্লাইং অন দ্য ট্রি, পাখিগুলো উড়ছে। অন দ্য ট্রি হবে, অ্যাবাভ দ্য ট্রি হবে, না ওভার দ্য ট্রি হবে? আপনি কোনটা বসাবেন? এই জায়গা থেকে কোশ্চেন আসে। তো এটা নিয়ে আমি কথা বলছি। তার আগে একটু দেখেন, এই অনের আরেকটা ব্যবহার হচ্ছে কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। মানে অন মানে উপরে, এটা আমরা জানি, সেটা ঠিক আছে। কিন্তু এইটা ছাড়াও কোনো ডে অর ডেট, বার বা তারিখের পূর্বে আবার অন বসে। এটা কেমন? আমি একটা ব্ল্যাঙ্ক পেজে যাব, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, জাস্ট একটু মনোযোগ দেন। আমি যদি একটু আলাদা করে দেখাই আপনাদের জন্যই, আপনাদের বুঝতে এটা সহজ হবে। দেখেন, আমি একটা হেডলাইন দেই। সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড প্রেপোজিশন আছে তিনটা। বলেন তো কি বললাম? টাইম রিলেটেড প্রেপোজিশন। প্রেপোজিশন ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই টাইম রিলেটেড প্রেপোজিশন হচ্ছে মূলত তিনটা। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে অ্যাট, দ্বিতীয় হচ্ছে ইন, আর তৃতীয় হচ্ছে অন। এই যে অ্যাট, ইন এবং অন, এই তিনটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের, আবারও বলছি, টাইম রিলেটেড প্রেপোজিশন। কি বলছি? টাইম রিলেটেড প্রেপোজিশন। এবার মনে রাখেন, সার্টেইন টাইমের আগে অ্যাট বসে। যেমন ওই যে কথাটা বললাম না, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 PM, কি বললাম? ঘড়ির কাঁটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম সার্টেইন টাইমের আগে অ্যাট বসে। আই উইল, দেখেন বোঝার চেষ্টা করেন, আইল টেক ইউর ক্লাস, আইল টেক ইউর ক্লাস অ্যাট 10 PM, আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। ইন, ইন কোথায় বসে জানেন? মাস বা বছরের আগে। মাস বা বছরের আগে কেমন? যেমন আমি যদি বলি 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, ইংলিশ কি হবে কেউ বলতে পারেন? অনেকে এটা পারেন না, কেন জানেন? প্যাসিভ ভয়েস। কিন্তু আমাদের প্যাসিভ বেশি করে শিখতে হবে, ফিফথ ক্লাসে বলছিলাম। দেখেন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট organized language movement was organized in 1952। তাহলে এরকম বছরের আগে ইন বসে, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট was organized in 1952। আমি যদি বলি ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, ইংলিশ কি হবে কেউ বলতে পারেন? ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এগুলো অনেকেই পারে না, শুধুমাত্র প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে, না থাকার কারণে। দেখেন, ইন্টারন্যাশনাল
Mother Language Day is observed. International Mother Language Day is observed in February. In February. কিন্তু আমি যদি বলি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, তখন আমার ইংলিশটা কি হবে? তখন আমাকে কিন্তু বলতে হবে যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড অন 21st ফেব্রুয়ারি, অর্থাৎ অন 21st ফেব্রুয়ারি। অর্থাৎ মাস বা বছরের আগে ইন বসলেও ডে অর ডেট, অর্থাৎ বার বা তারিখের আগে অন বসে। তাহলে 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করা হয়। ইন্ডিপেন্ডেন্স ডে ইজ হেল্ড, অনুষ্ঠিত হয় অন 26 মার্চ। সো এইভাবে যে কোনো ডে অর ডেট এর আগে অন বসে। আমি আগামী সোমবার তোমার কাছে আসবো, আই উইল কাম টু ইউ অন নেক্সট মানডে, অন মানডে। এইভাবে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে, any kinds of day or date. Before any kinds of day or date, you have to use on as a preposition. Month or years, you have to use in. Or certain time, before the certain time, you have to use at. তাহলে আবারও বলছি, এদের কিন্তু অন্যান্য ব্যবহার আছে, যেমন প্লেসকে ইন্ডিকেট করতে অ্যাট বসে, মাস বা বছর বাদেও ভাষা বা বিষয়ের আগে ইন বসে, উপরে বোঝাতে অন বসে, অর্থাৎ এদের অন্যান্য ব্যবহার আছে। কিন্তু আবার এই তিনটা প্রেপোজিশন অ্যাট, ইন এবং অন সময়কে মেনশন করার জন্য, টাইমকে মেনশন করার জন্য ব্যবহৃত হয়। এবং কোথায় কোনটা বসে? সার্টেইন টাইমের আগে অ্যাট বসে, মাস বা বছরের আগে ইন বসে, বার বা তারিখের আগে অন বসে। এগেইন, সার্টেইন টাইমের আগে অ্যাট বসে, মাস বা বছরের আগে ইন বসে, বার বা তারিখ এর আগে অন বসে। এটা আপনারা একটু মনে রাখবেন, তাহলে দেখবেন এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এতটা কষ্ট করে পরিশ্রম করে ডিটেলসে কেউ বলবে না। আমি অনেক পরিশ্রম করে পড়াই, আমি যাদেরকে পড়াই আমার ভিতরে যা কিছু আছে আমি দেওয়ার চেষ্টা করি। আগামীকাল থেকেই তো পেইড কোর্সের ক্লাস শুরু হবে, যারা আসবেন তারা বুঝতে পারবেন কতটা ওয়েল অর্গানাইজড ওয়েতে কত দ্রুত একটা ল্যাঙ্গুয়েজকে প্রফেশনালি কাভার করা যায়, এটা আপনারা বুঝতে পারবেন। তো দেখেন, আহ এইটা ছাড়া অনেক অ্যাবাভ অ্যান্ড ওভারের যে ব্যবহার সেটা হচ্ছে তিনটা ওয়ার্ডের একটা কমন মিনিং হচ্ছে উপরে। আবারও বলছেন, অন মানে উপরে, অ্যাবাভ এর বাংলা অর্থটাও হচ্ছে উপরে, আর ওভার এর মানে হচ্ছে উপরে। পার্থক্যটা কি তাহলে? জাস্ট ওয়েট আ মিনিট। দেখেন পার্থক্যটা কি। পার্থক্যটি হচ্ছে কোনো স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, স্থির অবস্থায় থাকবে বাট স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাবাভ বসে। চলমান বস্তুকে স্পর্শ না করে উপরে বোঝাতে ওভার বসে। কেমন? এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, তাই না? এখন আমার টেবিলের উপর একটি ডেস্কটপ আছে, এই পাশে একটি ল্যাপটপ আছে, একটি পানির বোতল আছে, একটি মোবাইল আছে। এগুলো কোথায় আছে বলছি? আমার টেবিলের উপর। তাহলে এই টেবিলটা আমার অবজেক্ট। এটাকে স্পর্শ করে উপরে যা কিছু থাকবে অনের ব্যবহার করে বলতে হবে অন। দ্য ডেস্কটপ ইজ অন দ্য টেবল, দ্য ল্যাপটপ ইজ অন দ্য টেবল, দ্য মোবাইল ইজ অন দ্য টেবল, দ্য বোটল অফ ওয়াটার ইজ অন দ্য টেবল। অন। আর অ্যাবাভ হচ্ছে অবজেক্টকে স্পর্শ না করে উপরে বোঝায়। যেমন আমি ক্লাস নিচ্ছি আপনাদের, তাই না? এখন আমার মাথার উপর একটা লাইট জ্বলতেছে, একটা কারেন্টের বাল্ব আছে, একটা লাইট আছে। আমার মাথার উপর একটা এয়ার কন্ডিশন আছে, এসি আছে। এই জিনিসটা কোথায় আছে বলছে? আমার মাথার উপর। আমার মাথাকে কিন্তু টাচ করে নেই, মাথা থেকে অনেকটা সেপারেট পজিশনে, দূরত্বে এটা আছে। এখানে অবজেক্ট কি? আমার মাথা। তো এই এসি কি আমার মাথার সাথে টাচ করে আছে? লাইট কি আমার মাথার সাথে টাচ করে আছে? একটা সিলিং ফ্যান আছে মনে করেন, এবং এই ফ্যানটা স্থির অবস্থায় আছে, ঘুরতেছে না। তো স্থির অবস্থায় যদি অবজেক্টকে স্পর্শ না করে কোনো কিছু থাকে, অ্যাবাভ এর ব্যবহারটা হয়। The light is above my head. The fan is above my head. The air condition is above my head. আর ওভার হচ্ছে অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলতে থাকে। মনে করেন একটা গাছ, গাছকে স্পর্শ না করে গাছের উপর দিয়ে কিছু পাখি উড়ে চলে যাচ্ছে। এই এই জায়গাটায় আপনি বলতে পারেন দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। তাহলে এখানে কি হবে? ওভার। অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে কার ব্যবহার হয়?
ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়। বি রিমেম্বার। তাহলে প্লেনটা এইমাত্র মাটির উপর দিয়ে উড়ে গেল, দ্য প্লেন ইজ গোয়িং, দ্য প্লেন হ্যাড গন ওভার দ্য ল্যান্ড জাস্ট নাও। হ্যাঁ, হ্যাজ গন। সো এইভাবে আপনার ব্যবহার করতে হবে অন, অ্যাবাভ অ্যান্ড ওভারকে। যখন ক্রিকেট খেলা হয়, দেখবেন কমেন্ট্রিতে বলে একটা ব্যাটসম্যান যখন ছয় মারে, সিক্স যখন হয়, বলে হিট করলে কি হয়, বলটা বাউন্ডারির উপর দিয়ে গতিশীল অবস্থায় গ্যালারিতে গিয়ে পড়ে, বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে। তখন কমেন্ট্রিতে বলে দেখবেন লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি, এরকম বলে না, লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি। এগুলো কেন বলে? এগুলো বলার কারণ কি? এর কারণ হচ্ছে ওই বলটাকে ব্যাটসম্যান যখন হিট করছে, বলটা গ্রাউন্ডকে টাচ না করে, মাঠকে স্পর্শ না করে, উপর দিয়ে একটা গতিশীল অবস্থায় আমার যাচ্ছে, এই জায়গায় ওভারের ব্যবহার হয়। অর্থাৎ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, প্রত্যেকটা বিষয় ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আমার হাতে একটা মোবাইল আছে। এখন আমার এই মোবাইলটা আমি যদি আমার মাথার উপরে রাখি, তাহলে আমি বলবো মাথার সাথে টাচ করে আছে, আমি বলতে পারি দ্য মোবাইল ইজ অন মাই হেড। এই মোবাইলটা একটা সেপারেট দূরত্বে আছে মাথা থেকে, হ্যাঁ, এবং স্থির অবস্থায় আছে। তাহলে আমি বলতে পারি দ্য মোবাইল ইজ অ্যাবাভ মাই হেড। আর এই মোবাইলটা যদি উপরে চলতে থাকে, এরকম দৌড়াচ্ছে, তাহলে আমি বলতে পারি দ্য মোবাইল ইজ গোয়িং ওভার মাই হেড। মোবাইলটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, এবং আমার মাথার উপর দিয়ে মোবাইলটা যাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু আমার অবজেক্টকে টাচ করতেছে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার কিন্তু এরকম মাথার উপরে নেই, একদম একটা সেপারেট দূরত্বে দৌড়াচ্ছে। তো আমি এখানে কি বলতে পারি, দ্য মোবাইল ইজ গোয়িং ওভার মাই হেড। হ্যাঁ, আর স্থির অবস্থায় উপরে দাঁড়ায় থাকলে অ্যাবাভ, আর অবজেক্টকে স্পর্শ করে উপরে থাকলে অন। এটা আপনারা মনে রাখবেন, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন এগুলো দিবেন, এইখানে এই জায়গাটা থেকেই মোস্ট অফ দ্য টাইম কোশ্চেনটা আসে। অন, অ্যাবাভ অ্যান্ড ওভার তিনটার মানেই উপরে, বাট দেয়ার আর সাম ডিফারেন্স। ডিফারেন্সটা কি আমি বললাম। আমি কি আপনাদের এটা বোঝাতে পেরেছি? আপনারা কি কেউ কিছু বুঝতে পারছেন? নতুন কিছু শিখতে পারছেন, নিতে পারছেন? মনে হয় এগুলো ইফেক্টিভ বা কাজে লাগার মতো? বা আমি আজকে জি, পজিশনের সত্যিকার অর্থে জি, একটু জি। ব্যবহার শিখতেছি মনে হয়? হ্যাঁ। জি, যে কোনো বিষয় শিখতে গেলে, যে কোনো বিষয় শিখতে গেলে, যে কোনো বিষয় জানতে গেলে, কনসেপ্ট নিতে গেলে, একটা ভাষা বিশেষ করে শেখার জন্য প্র্যাকটিক্যাল যে অ্যাডাপ্টেশন, এটার প্রয়োজন হয়। প্র্যাকটিক্যালি আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, প্র্যাকটিক্যালি নেওয়ার চেষ্টা করতে হবে। এগুলো মনে করেন এই গতানুগতিক ধারায় যদি থাকে, আপনি একটা বইতে এগুলো পড়তেছেন যে আজকে আমি প্রেপোজিশন শিখবো, তাহলে কি পড়লাম? আমি এটা পড়তেছি যে স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। অ্যাবভ মানে কি, স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাবভ বসে। চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে ওভার বসে। হ্যাঁ, জিনিসটা কি আপনি কিন্তু বোঝেন না। আমরা শুধু এরকম পড়ে যাই, উদাহরণও দেখি, উদাহরণও আমরা বলি, মুখস্থ করি, কিন্তু অ্যাকচুয়ালি এর যে ভিতরের যে সেন্সটা, যে থটটা, যেটা আমি এখন আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, এটা তো একটা লেকচারের মাধ্যমে ছাড়া, তো দেখে দেখে বই দেখে তো এটা সম্ভব হয় না। হয় কেউ দেখাতে পারবে, বোঝাতে পারবে? না, এইভাবে করতে হবে। অনেকে বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, ফ্রি কোর্সে অন ওয়ে কমিউনিকেশন হয়, আমি পড়াচ্ছি আপনাকে মিউট রেখে পড়াচ্ছি। পেইড কোর্সে টু ওয়ে কমিউনিকেশন হয়, আপনি আনমিউট থাকছেন, কোনো কোশ্চেন থাকলে ইনস্ট্যান্টলি আপনি কোশ্চেন করতে পারছেন, আপনি স্পিকিং করতে পারছেন, এই বিষয়গুলোর উপর আমি হোমওয়ার্ক দিলে সেটা সাবমিট করতে পারছেন, আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছেন, সেখানে ভুল হলে আমি ধরাই দিতে পারতেছি, ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফ্যাসিলিটিস পাচ্ছেন। পার্থক্য এইটাই, ভাষা শিখতে গেলে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস না করলে ভাষা ডেভেলপ করা যায় না, এবং সেটা কারেক্ট ওয়েতে, কারেক্ট স্ট্র্যাটেজি মেনটেন করে করতে হয়, যেটা আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে ওয়ান টু ওয়ান কেয়ার করে করিয়ে থাকি বা নিয়ে থাকি। যেটা করতে পারলে আপনি দ্রুত সময়ের ভিতর ডেভেলপ করতে পারবেন। বাট আমি ওইখানে ফ্রি ক্লাস করি, ওই দেখি কিসের ক্লাস নিয়ে, তো প্রতিদিন হয় একটু দেখে আসি। আপনি দেখলেন, আপনার হয়তো শেখার আগ্রহ আছে, ইচ্ছা আছে, আপনি ফুল ক্লাসটাও করলেন, আপনি কি কোনো হোমওয়ার্ক করেন ভেবে দেখেন তো? কোনো কাজ করেন ক্লাসটা পরে আর দেখেন না? কিন্তু কারণ এ তো ফ্রি ক্লাস, আপনি তো গুরুত্ব দিবেন না। বাট আপনি একটা বিসিএস এর কোচিং এ যায় একটা প্রিপোজিশনে ক্লাস করে আসেন, আর আমার এই রেকর্ড, অনলাইনে রেকর্ড ক্লাসটা দেখেন, যদি বেটার কিছু না পান তখন আপনি বলবেন। কেন এত কনফিডেন্টের সাথে বলি? আমি যেটা পড়াই আমার ভিতর থেকে পড়াই, একদম প্র্যাকটিক্যাল খাঁটি এক্সাম্পল দিয়ে আমি বোঝাই, যেটা কোনো বইয়ের ভাষায় থাকে না।
পাওয়া যায় না। এটা একজনের ব্রেনে ইনস্ট্যান্টলি না আসলে এটা বলা যায় না, বের করা যায় না। আপনি একটা আইএলটিএস এর কোচিং এ যান, আপনি একটা ইংলিশের কোচিং এ গিয়ে একটা ক্লাসে গিয়ে আপনি প্রিপোজিশন শেখেন, এইভাবে ডিটেলস আপনাকে কেউ দেখাবে না। এতটা ডিটেলস এক্সাম্পল সবার ব্রেনে ইনস্ট্যান্টলি আসে না, যেটা সত্য কথা। এইটাই আপনাকে নিতে হবে, এটা না নিতে পারলে মুখস্থ করে কখনো ধরে রাখা যায় না। মুখস্থ করা ঠিক না। আমি আমার স্টুডেন্টদের কিভাবে পড়াই এগুলো দেখানোর পর আমি কিন্তু প্রচুর প্যাসেজ অ্যানালাইসিস করাই। সেই প্যাসেজের ভিতর যখন আমরা প্রেপোজিশন দেখব, ওই প্রেপোজিশন গুলোকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমি আপনাকে স্মরণ করিয়ে দিব যে দেখেন এইখানে এই একটা প্রেপোজিশনের ব্যবহার হয়েছে এই কারণে। ওইভাবে 8-10টা প্যাসেজ আপনি সলভ করবেন, প্রেপোজিশন একদম কাভার হয়ে যাবে। কখনো রুলস মুখস্থ করে প্রিপোজিশন শেখা যায়? যায় না, কিন্তু আমরা ওইটাই করি। দেখেন, এরপর দেখেন, আগামীকাল থেকেই পেইড কোর্সের ক্লাস শুরু হবে। যারা আসবেন তারা বুঝতে পারবেন আপনি কি পাচ্ছেন। আজকেও তো ভর্তি হয়েছেন রবিন, আপনি ভর্তি হয়েছেন, আপনি ক্লাসেও আছেন মনে হয়। আমি আপনাকে ক্লাস শেষে অ্যাড করে নিব, মেসেজ দিচ্ছেন, ক্লাস শেষে অ্যাড করে নিব। যারা সন্ধ্যার দিকে বা রাত 8টায় 9টায় ভর্তি হন, ওই টাইমে আমার ক্লাস থাকে। আমি আজকেও রাত 9টা থেকে 10টা একটা ক্লাস নিয়ে তারপর আপনাদের ক্লাস নিচ্ছি, পেইড কোর্সের ক্লাস ছিল। তো ওই টাইমে আমি একাই তো সব করি, আমার তো আর কেউ করে দেয় না। তো এই জন্য ওই টাইমে যখন আপনারা কল দেন বা নক দেন আমি ধরতে পারি না, আবার তারপর পরই আমার এই ক্লাসটা শুরু করতে হয়। ক্লাস শেষে আমি সবাইকে অ্যাড করে নিব যাদেরকে করতে পারি না। যারা সন্ধ্যা থেকে পেমেন্ট করছিলেন আমি সবাইকে নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দিয়েছি, জয়েন হয়ে গিয়েছেন। আগামীকাল থেকে আপনারা পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। দেখেন, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। আন্ডার মানে নিচে, বিলো মানেও নিচে। আন্ডার হচ্ছে কোনো কিছুর বয়সে নিচে বোঝাতে ব্যবহৃত হয়, বিলো হচ্ছে অবস্থান, পদমর্যাদা বা গুণগত মানের দিক থেকে নিচে বোঝাতে ব্যবহৃত হয়। দেখেন, এই দুটো ওয়ার্ডের আমি আপনাকে এখন আর এক্সাম্পল দিব না, এতগুলো তো দিলাম তাই না? এখন আমি দিব না। আপনি ইংলিশ ওয়ার্ডটা দেখছেন, আপনি বাংলা দেখছেন, আপনি 10 বার এই বাংলাটা পড়েন, আমি যতক্ষণ না পর্যন্ত এর এক্সাম্পল দিব, আপনি 10 বার এই বাংলাটা পড়েও আন্ডার আর বিলোর পার্থক্য আমাকে আপনি বলে দিতে পারবেন? আমাকে আপনি বোঝাতে পারবেন? এখানে লেখা আছে দেখেন, আন্ডার কি কোনো কিছুর নিচে বোঝাতে বা কারো চেয়ে বয়সে ছোট বোঝাতে আন্ডার বসে। আপনি আমাকে একটা এক্সাম্পল দিন তো। অবস্থান বা পদমর্যাদা বা গুণগত মানের দিক থেকে নিচে বোঝাতে বিলো বসে, তার মানে এটা আবার কেমন? একটা এক্সাম্পল দেন তো। ভেবে দেখেন তো আপনি পারছেন কিনা। আপনি কিন্তু বাংলাই পড়ছেন, কিন্তু বাংলা পড়েও আমরা অনেক সময় বুঝতে পারি না। হয়তো আপনি পারবেন, বাট একটু সময় লাগবে। তাহলে লাইভ ক্লাস করার বেনিফিট এইটাই। আমি এটার এক্সাম্পল আর আপনাকে এখন দিব না, আপনি ভেবে দেখেন আপনি পারেন কিনা, আপনি কিছু বুঝতেছেন কিনা। তাহলে আমরা বই থেকে পড়ে কখনো কাভার করা সম্ভব কিনা আপনি বুঝতে পারবেন। বাহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড নির্দিষ্ট সময় পর, কল্পনার বাহিরে বা সামর্থ্যের বাহিরে বোঝাতে বিয়ন্ড বসে। এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল ছাড়া আপনি বুঝতে পারবেন? যেমন এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি দেখেন, দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। মানে কি? মানে হচ্ছে এই ড্রেসের প্রাইসটা আমার বাজেটের বাইরে, আমার সাধ্যের বাইরে, আমার সীমার বাইরে। মনে করেন আপনি বাজারে একটা শপিং মলে একটা পোশাক কিনতে গেছেন। এখন আপনার একটা ড্রেস পছন্দ হয়েছে, যে ড্রেসের দামটা অনেক বেশি, ড্রেসটার যে দাম, অত টাকা আপনার কাছে নেই, অত টাকা আপনার কাছে নেই। তো ড্রেসটাকে হাত দিয়ে বলছেন, এই পোশাকটার যা দাম তা আমার সাধ্যের বাইরে, আমার সীমার বাইরে, আমার কল্পনার বাইরে, এত টাকা আমার কাছে নেই। এখানে আপনি বিয়ন্ড ব্যবহার করতে পারেন। আপনি একটা বাইক কিনবেন, আপনার পছন্দ R15 ভার্সন 2, যার দাম মনে করেন 4 লাখ টাকা। এখন আপনি ইয়ামাহা শোরুমে গিয়েছেন বাইকটা কিনতে, যাওয়ার পর আপনার আরেকটা গাড়ি পছন্দ হয়ে গেছে, MT-15, যার দাম 5.5 লাখ টাকা। এখন ওই গাড়িটার গায়ে আপনি হাত দিয়ে বলতেছেন, হাত বুলাচ্ছেন, আর বলতেছেন এই বাইকের যে প্রাইস, এত টাকা আমার কাছে নেই, এইটা আমার কেনার ইচ্ছা, আমার এখন এইটা পছন্দ হয়েছে, বাট এটা আমার সাধ্যের বাইরে, আমার সীমার বাইরে, আমি তো নিয়ে আসছি 4 লাখ টাকা, আমার যেটা পছন্দ হয়েছে এখন সেটা দেখতেছি 5.5 লাখ টাকা। তাহলে আপনি কি বলতে পারেন? দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড মাই বাজেট। এই বাইকের প্রাইসটা আমার বাজেটের বাইরে, আমার সাধ্যের বাইরে, আমার সীমার বাইরে। এই যে দুটো এক্সাম্পল দিয়ে দিলাম না, যদি কেউ মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করেন, আমাকে পজিটিভ মাইন্ডে নেন, আমাকে ফোকাস করতে পারেন, আপনি জীবনে কোনোদিন আর এই বিয়ন্ডের ব্যবহার ভুলবেন না। এইটাই ল্যাঙ্গুয়েজ, এভাবেই প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করতে হয়। ইনটু প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। প্রবেশ বা গতিশীল মানে কি? বাইরে থেকে ভিতরে কোনো কিছু প্রবেশ করতেছে, অ্যাক্সেস করতেছে, এখানে ইনটু এর ব্যবহার হয়। যেমন দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, ছেলেটা রুমে প্রবেশ করলো।
বাইরে থেকে হঠাৎ করে ভিতরে কেউ ঢুকলো, এইখানেই মূলত ইনটু এর ব্যবহার হয়। বাইরে থেকে গতিশীল অবস্থায় ভিতরে আসতেছে। মনে করেন আপনি একটা ট্রেনে কোথাও যাবেন, টিকিট কেটে রাখছেন, যখন ট্রেনটা ছাড়বে ঠিক সেই মুহূর্তে আপনি স্টেশনে গিয়ে পৌঁছালেন। ট্রেনটা প্রায় ছেড়ে দিছে, আস্তে আস্তে চলা শুরু করছে, আপনি তখন দৌড়াই গিয়ে ট্রেনে উঠতেছেন। এখন ট্রেনের ভিতর থেকে একজন আপনাকে থামতে বলতেছে, আপনাকে বলতেছে, প্লিজ স্টপ, ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন। বলেন তো কি বললাম? ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন, মানে চলন্ত ট্রেনে উঠো না। প্লিজ স্টপ, ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন। এই যে ইনটু দ্য রানিং ট্রেন, ইনটু কেন ব্যবহার করলাম? ওই লোকটা যে টিকিট কেটে রাখছে, যে ট্রেনে উঠবে, ট্রেনটা ছেড়ে দিচ্ছে প্রায়, সে দৌড়ে গিয়ে উঠতে যাচ্ছে। তো বাইরে থেকে একটা গতিশীল অবস্থায় সে ভিতরে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ট্রেনের ভিতরে যাচ্ছে, ট্রেনে উঠতে যাচ্ছে। তো এইখানে ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। একজন বলতেছে যে চলন্ত ট্রেনে এভাবে উঠো না, এভাবে দৌড়ায়ও না, ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন, এইখানেই মূলত ইনটু এর ব্যবহার হয়। আরেকটা হচ্ছে পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া। যেমন দে ডিভাইডেড ইনটু 5 গ্রুপস। মনে করেন বাংলাদেশে একটা পলিটিক্যাল পার্টি আছে, জাতীয় পার্টি, হুসাইন মোহাম্মদ এরশাদের। এখন এইটার তিনটা ভাগ। একটা জিএম কাদের, রওশন আরা এরশাদ, বিদিশা এরশাদ, তিনজন মনে করেন তিনটা গ্রুপ চালায়। তাহলে আমি যদি বলি জাতীয় পার্টি তিনটা ভাগে বিভক্ত হয়ে গেছে, জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড ইনটু 3 পার্টস, ইনটু 3 গ্রুপস। এইরকম বিভক্ত, দে হ্যাভ বিন ডিভাইডেড ইনটু 5 গ্রুপস, তারা 5টা গ্রুপে, 5টা দলে ভাগ হয়ে গেছে। এই ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। আরেকটা হচ্ছে যেটা বললাম, প্রবেশ বা গতিশীল অবস্থা, বাইরে থেকে ভিতরে কোনো কিছু আসতেছে এরকম, এখানে ইনটু বসে। ঠিক আছে। এরপর হচ্ছে উইথ, মানে সাথে। দেখেন এই যে ক্লাসটা আমি নিচ্ছি না, যেটা করছেন বা এর আগে যে ফ্রি ক্লাসগুলো নিয়েছি, যারা করেননি তারা করবেন, অনেক কিছু পাবেন। এই ক্লাসটা আপনি করে যান। কালকে থেকে তো আর এরকম ভাবে রেগুলার হইতে ফ্রি ক্লাস থাকবে না, পেইড কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। আপনার মনে থাকবে যে এরকম একটা লোক ছিল, এইভাবে ল্যাঙ্গুয়েজটা শিখাইছিল বা এইভাবে বলছিল ভাষাটার কথা। যারা আমার ক্লাসটা ভালোভাবে নিতে পারেন, পজিটিভ মাইন্ডে বা রেগুলারিটি মেনটেন করে করেন, আপনার মনে থাকবে, এতটুকু আমি বলতে পারি। কারণ আমি যাদেরকে শেখাই, প্র্যাকটিক্যালি প্রফেশনালি শেখানোর চেষ্টা করি। দেখেন, বাই, অন্যের দ্বারা নির্দিষ্ট সময়, পরিমাণ, নির্দেশ একটি বস্তুকে আরেকটি বস্তুর পাশে বোঝাতে বাই বসে। ডিউরিং, কোনো সময় ধরে বা নির্দিষ্ট মুহূর্ত বোঝাতে ডিউরিং বসে। ফর মানে জন্য বা কারণ। অফ, ও ডাবল এফ, বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে। অর্থাৎ আমরা বলি না দরজাটা অফ করো, এটা অফ হয়ে গেছে, এটা বন্ধ করো, অফ। ওই অফ হচ্ছে এইটা, ও ডাবল এফ, অফ। আর আরেকটা অফ আছে, ও এফ, অফ। এর মানে হচ্ছে এর, এর একটা বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, এর। কারো অধিকারে কোনো কিছু থাকা, কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে এই অপটা বসে। ঠিক আছে। পজেস করে, আপন মানে কোনো ভিত্তির উপর বোঝায়, উইদিন মানে নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝায় বা সীমানার মধ্যে বোঝায়। কেমন সেটা? ওই ফার্স্ট একটা সেন্টেন্স আমি আপনাদের বলছিলাম, কারো মনে আছে? যে আপনি সারাদিন বাসায় শুয়ে আছেন, এখন আপনার বাসায় শুয়ে থাকতে ভালো লাগছে না, আপনি বাইরে যেতে চান। তো আপনি আপনার আম্মুকে বলছেন যে আম্মু, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। তাহলে দিকে বোঝাতে আপনি বলতে পারেন আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট। এবার আপনি আবার তাকে বলছেন আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো। আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস। আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস। অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কোনো কাজ কমপ্লিট করে ফেলা বোঝাতে উইদিন প্রেপোজিশনটা বসে। আবারও বলছি, কোথায় বসে? নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ সম্পন্ন করা বোঝাতে উইদিন প্রেপোজিশন বসে থাকে। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, ফ্রম হতে বা থেকে, অফ এর। এবার প্রত্যেকটা প্রেপোজিশনের ডিটেইলস ব্যবহার এখানে দেওয়া আছে। এখানে টোটাল 30টা প্রেপোজিশনের ব্যবহার দেওয়া আছে। আমি ক্লাস শেষে পিডিএফ ফাইল, রেকর্ডেড ক্লাস আপনাদেরকে দিয়ে দিব। আমার লেখা যে বইটা আছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটা অনেকে অর্ডার করছেন, যারা এখনো পর্যন্ত নিতে চান। এই যে প্রেপোজিশন দেখাচ্ছি না আজকে আপনাদের, যেটা পড়াচ্ছি না, এই প্রেপোজিশনের চ্যাপ্টার ইন ডিটেইলসে আমার লেখা এই বইটাতে দেওয়া আছে। এই দেখেন, এই যে বইটা আপনারা দেখছেন, এই বইয়ের 7 অথবা 8 চ্যাপ্টারে এই প্রেপোজিশনটাকে ইন ডিটেলসে লেখা আছে। যারা পেইড কোর্সে আসবেন, এটার কোর্স ফি হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। দেখেন চ্যাপ্টার 7, দেখছেন, প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রেপোজিশন, 55 to 62 পেজ। হ্যাঁ, অর্থাৎ এই বইটাতে অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায়
আমি প্রত্যেকটা বিষয় সাজিয়ে দিয়েছি, প্রত্যেকটা বিষয় তুলে ধরেছি, যাতে করে আপনি ভালোভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন। এই দেখেন, এই যে প্রত্যেকটা প্রেপোজিশনের ব্যবহার, নিম্নে 30টা প্রেপোজিশনের ব্যবহার দেওয়া হলো: ইউজ অফ অ্যাট, ইউজ অফ অন। আর এই যে যেটা বলছি না, কেবল যেটা পড়ালাম, প্রেপোজিশন ডিকশনারি। দেখেন আমার লেখা বইটাতে, যারা বইটা হাতে পেয়েছেন, আজকে হয়তো অনেকে রিসিভ করেছেন, কত সুন্দর ওয়েল অর্গানাইজড ওয়েতে দেওয়া আছে। দেখেন, প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রেপোজিশন চ্যাপ্টার 7, এখানে পার্টস অফ স্পিচের সাথে এটা রিলেটেড বা কানেক্টেড, এটা একটা পার্টস অফ স্পিচ, এটার ব্যবহার কিভাবে হচ্ছে প্রত্যেকটার বাংলা এক্সাম্পল সহ আরো বেশি করে এক্সাম্পল আমার এখানে দেওয়া আছে। দেখেন, অ্যাবাভ, বিটুইন, ওভার, প্রত্যেকটা প্রেপোজিশনের ব্যবহার আমার এখানে দেওয়া আছে। এই যে আমার লেখা যে বইটা, হ্যাঁ, এই যে যা আমি লেকচার দিচ্ছি, যা পড়াচ্ছি, সবকিছু অত্যন্ত সুন্দরভাবে সাজানো আছে আমার লেখা এই বইটা। এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি। এটা আপনি যারা ফ্রি কোর্স করছেন তারাই নেন, বা যারা পেইড কোর্স করছেন এটার জন্য আলাদা টাকা পে করতে হবে। এটা টাকা আমি নেই না, এটা আমি একটা সোশ্যাল অর্গানাইজেশনে এটার টাকা, এই বই বিক্রির সম্পূর্ণ লভ্যাংশ টাকা আমি ডোনেট করি। যারা বইটা হাতে পেয়েছেন দেখবেন বইয়ের লাস্টের দিকে ছবিও দেওয়া আছে, আমি ওই অর্গানাইজেশনে টাকা দিচ্ছি। এটা আপনার সোনামুখ পরিবার, ওদেরকে উৎসর্গ করে আমি এই বইটা লিখেছিলাম, যে ওদের নামটা আমি সারা বিশ্বে ছড়িয়ে দিব। বিশ্বের প্রায় 46টা দেশে আমার এই বইটা পৌঁছে গিয়েছে, প্রবাসী বাঙালিরা নিয়েছে বিভিন্ন জায়গা থেকে। তো একটা সোশ্যাল অর্গানাইজেশন, সেখানে দারিদ্র ছেলে মেয়েদের শিক্ষার কল্যাণে এই টাকাগুলো ব্যয় করা হয়। তারা ইংলিশ, ম্যাথ, আমাকে একবার আর কি ডাকছিল ইংলিশ অলিম্পিয়াডের জন্য, অফলাইনে 6 দিনের একটা অলিম্পিয়াড। আমি ক্লাস নিয়েছিলাম, মেইন টিচার ছিলাম সেখানে। তো তারা আমাকে যে সম্মান, যে ভালোবাসা দিয়েছিল, সেটাতে মুগ্ধ হয়ে আমি তাদেরকে উদ্দেশ্য করে এই বইটা লিখেছিলাম। এটা আমার নিজের হাতে লেখা। আপনারা আমার ক্লাস করছেন, যদি একটা হার্ড কপি বই আপনার হাতে থাকে, ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হবে আপনার জন্য। এইটা হচ্ছে বিষয়। এটা যে যে নিতে চান নিবেন, না নিলে না নিবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আমি যে পেইড ক্লাসগুলো নিচ্ছি, আমি যে অনলাইনে কোর্সটা করাবো, যারা আমার পেইড কোর্সে ভর্তি হবেন তাদেরকে যে বইটা নিতেই হবে ম্যান্ডেটরি এরকম না। আপনি নিলে নিতে পারেন, আর আপনার যদি মনে হয় আমার বই লাগবে না, পিডিএফ থেকে পড়তে পারবো, এই পিডিএফ আপনি ফ্রিতে পাবেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরে যা কিছু দেওয়া দরকার আপনাকে, যত ডকুমেন্ট আছে, যত পিডিএফ ফাইল আছে, রেকর্ডেড ক্লাস আছে, লাইভ ক্লাসের পাশাপাশি সব ফ্যাসিলিটিস আপনারা পাবেন। বাট হার্ড কপি বই নিতে চাইলে এটা আপনাকে আলাদাভাবে পারচেস করতে হবে। এটার প্রাইস 500 টাকা। এটা অনেক বড় একটা বই, কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্রায় 377 বা 87 পেজ এরকম। তো এটা আপনারা নিতে পারেন যদি কেউ নিতে চান। এটা এখানে গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি সবকিছু অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় আমি লিখে দিয়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম, এই এই যে 30টা প্রেপোজিশনের ব্যবহার, এটা আপনি নিজে পড়লে নিজে পারবেন। আর আমি যেটা বললাম, এটা আমি মুখস্থ করাই না, আমার স্টুডেন্টদেরকে যেটা করাই, আমি যখন প্যাসেজ অ্যানালাইসিস করব, তখন প্রেপোজিশন পেলে আপনাকে সেটা বের করতে হবে। আপনাকে আমি স্মরণ করিয়ে দিব যে এখানে এই প্রেপোজিশনের ব্যবহার হয়েছে এই কারণে। আর এই যে 30টা প্রেপোজিশনের ব্যবহার আপনারা দেখছেন ইন ডিটেলসে লেখা, এর ভিতর থেকে আমি আবার 12টা প্রেপোজিশনকে এখানে আলাদা করে দিয়েছি। অর্থাৎ কেউ যদি অ্যাটলিস্ট এই 12টা প্রেপোজিশন সম্পর্কেও ক্লিয়ার কনসেপ্ট রাখে, তাহলে তার ডে টু লাইফের কনভারসেশন সে চালিয়ে যেতে পারবে। অর্থাৎ দেখেন, আমি এখানে বলছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেপোজিশন গুলো হলো অ্যাট, টু, অন, ইন, অফ, ফর, সিন্স, অ্যাবাউট, বিটুইন, অ্যামাং, ফ্রম, উইথ, ওভার, আন্ডার। এই যে প্রেপোজিশন গুলো আপনারা দেখছেন, এই প্রেপোজিশন গুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রেপোজিশন, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশন বা ট্রান্সলেশনে ব্যবহার করে থাকি। তো এইটা যদি আপনারা একবার শিখতে পারেন, আমি এতটুকু আপনাকে বলতে পারি বা শিওর করতে পারি, এই ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। আর প্রেপোজিশনের ব্যবহার না জানলে ভাষাটা অনেক খাপছাড়া খাপছাড়া মনে হয়। আর এটা কঠিন না, আমি দুই একটা একটু বলে দেই, কারণ সবগুলো বলতে গেলে প্রেপোজিশন একদিনে শেষ হয় না। আমার পেইড কোর্সে প্রেপোজিশনের উপর কয়টা ক্লাস আছে দেখবেন? এই দেখেন, আমার যে পেইড কোর্সে প্রেপোজিশনের ক্লাস হচ্ছে 8 নাম্বার ক্লাস, লেকচার 8, প্রেপোজিশনস ইন ডিটেইলস অ্যান্ড 33 to 40 স্পোকেন রুলস প্র্যাকটিস। এগুলো যারা পেইড কোর্সে আসবেন, 8 নাম্বার ক্লাসে গিয়ে প্রেপোজিশন পাবেন। আবার দেখেন, 9 নাম্বার ক্লাস, প্যাসেজ প্রেপোজিশন প্র্যাকটিস পার্ট 1, 10 নাম্বার ক্লাস, প্যাসেজ প্রেপোজিশন প্র্যাকটিস পার্ট 2। তার মানে 3টা ক্লাস থাকে প্রেপোজিশনের উপর। তাহলে 3টা ক্লাস 3 ঘন্টা আমাকে আলাদা আলাদাভাবে নিতে হবে, তার থেকেও বেশি সময় লাগে। সেটা একদিনে কিভাবে আমি কাভার করবো এখানে বলেন? বাট যতটুকু বলার, যতটুকু বুঝিয়ে দেওয়ার, আমি এখানে আপনাদের দিয়েছি, যেহেতু আপনারা ফ্রি ক্লাস করছেন। আর তারপর আমি আরেকটু বলে দিচ্ছি, দেখেন এটা সহজ, নিজের দায়িত্বে আপনি করে নিতে পারবেন।
যারা এটা করতে চান নিজের মতো করে। আর আদারওয়াইজ আমি যেটা করে, আমি প্যাসেজ থেকে অ্যানালাইসিস করে আমার স্টুডেন্টসদেরকে। তো দেখেন, প্রেপোজিশনের 30টি ব্যবহার। এখানে প্রথমে বলছে অ্যাট। ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে, যেটা অলরেডি আমি আপনাদের বলেছি যে অ্যাট এর মেইন ব্যবহার হচ্ছে প্লেস আর টাইম, ছোট জায়গা এবং সময়, সার্টেইন টাইম, শার্প টাইম। হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী, হ্যাঁ, হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। হ্যাঁ, দুটো জায়গার কম্পেয়ার থাকলে বড়টার আগে ইন, ছোটটার আগে অ্যাট। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। আই গো টু স্কুল অ্যাট 9 AM, আমি 9টায় স্কুলে যাই। হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM, সে সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ে যায়। আহ, দূরত্ব বোঝাতে অ্যাট বসে। এই যে দেখেন, এই আমরা যে দুইটা দেখছি, এই দুইটা বাদে আর তিনটা ব্যবহার আছে অ্যাটের। সেটি হচ্ছে দূরত্ব বোঝাতে, দামের পূর্বে, আর বয়স বোঝাতে। ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হিয়ার, ঢাকা এখান থেকে 200 কিলোমিটার দূরে। সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হিয়ার, সিলেট এইখান থেকে 100 কিলোমিটার দূরে। দামের পূর্বে অ্যাট বসে। পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, আলু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হয়। আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি, আপেল প্রতি কেজি 150 টাকায় বিক্রি হয়। বয়স বোঝাতে অ্যাট বসে। হি পাস্ট এসএসসি অ্যাট 16, সে 16 সালে এসএসসি পাশ করেছিল। হি পাস্ট এইচএসসি অ্যাট 18, সে 18তে বা 18 সালে এইচএসসি পাশ করেছিল। এটা হচ্ছে বয়স বোঝাতে অ্যাট প্রিপোজিশনের ব্যবহারটা হয়ে থাকে। তাহলে দেখছেন, এখানে একটা হিন্ট আছে, এটা কোনো রুলস বা নিয়ম না। এগুলো আমার স্টুডেন্টদের কিছু টেকনিক বা স্ট্র্যাটেজি বলে দেই মনে রাখার জন্য। সেটা কেমন জানেন? মানে এই প্রথমটা বাদে বাকি যেগুলো আছে, দেখেন এই অ্যাট যে ওয়ার্ড, যে প্রেপোজিশন, এটি বসেছে নিউমেরিক ওয়ার্ডের আগে। নিউমেরিক মানে বুঝেন, সংখ্যাবাচক শব্দের আগে। দেখেন, আহ কি বলবো, 10টা, 9টা, 200, 150, 150, 16, 18, মানে সব ভুলে যান, বয়স, দাম, দূরত্ব, সব ভুলে যান। দেখেন এই সবগুলো সংখ্যাবাচক শব্দ না, নিউমেরিক ওয়ার্ড না, ঠিক তার আগেই অ্যাড বসছে। তো অ্যাড প্রিপোজিশন মোস্ট অফ দ্য টাইম এই নিউমেরিক ওয়ার্ডের আগে বসে। এটা কোনো নিয়ম না, কোনো রুলস না, এটা জাস্ট একটা হিন্ট আমি দিলাম। এটা সহজে মনে রাখার জন্য এরকম অনেক কৌশল আছে যেগুলো অবলম্বন করা যায় ল্যাঙ্গুয়েজটাকে পারফেক্টলি শেখার জন্য, যাতে করে আমাদের মিস্টেক বা ভুলটা না হয়। হ্যাঁ, তো যাই হোক, এটা আমি আর কি এটা নিয়ে আর বলছি না, কারণ এটা কোনো নিয়মের ভিতর আসে না আর কি। এটা আমার থেকে আমি আর কি বললাম আপনাদেরকে। এরপর দেখেন অন। তো এগুলো সবই আমি অলরেডি পড়িয়েছি আপনাদের। কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। কিপ দ্য মোবাইল অন দ্য টেবল, মোবাইলটা টেবিলের উপর রাখো। বার, দিন বা তারিখের পূর্বে অন বসে। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, ইউ উইল কাম হিয়ার অন 17 জুন। নদীর তীর বোঝাতে অন বসে। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। খুলনা ইজ অন দ্য রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। সিলেট ইজ অন দ্য সুরমা, চিটাগাং ইজ অন দ্য কর্ণফুলী। You can say that, right? বরিশাল ইজ অন দ্য কীর্তনখোলা। সো যে কোনো নদীর তীরে অবস্থিত, এটা বোঝাতে আমার কি বসে? অন। নির্ভরতা বোঝাতে অন বসে, এটা খুবই ইম্পর্টেন্ট। উই লিভ অন রাইস, মানে আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, মানে ভাতের উপর নির্ভর করে বাঁচে। হি লিভস অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভর করে বাঁচে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। মনে করেন আপনি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, নতুন গেছেন, একজনের কাছে জিজ্ঞাসা করছেন যে হোয়াট ইজ আওয়ার ক্লাস, সে উত্তর দিচ্ছে আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। সো এখানে অন বসে। তো এগুলো জাস্ট একটু মেমোরাইজ করতে হবে আপনাকে, একটু প্র্যাকটিস করলে আপনি পারবেন। বাট আমার স্টুডেন্টসদেরকে আমি এভাবে করাই না, আমি প্র্যাকটিক্যালি প্যাসেজ অ্যানালাইসিস এর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আর এটা দেওয়া আছে, বাংলা আছে, ইংলিশ আছে, এখানে না পড়ার কিছু নেই। আপনারা নিজেরা যদি একটু পড়েন, একটু প্র্যাকটিস করেন নিজ দায়িত্বে, আশা করি এগুলো নিয়ে আপনাদের প্রবলেম ফেস করতে হবে না। হ্যাঁ, অফ দেখছেন, অধিকার বা মালিকানা বোঝাতে অফ বসে, সব ডিটেলস আছে। দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, এই ব্রিফ কেসটা চামড়ার তৈরি। লেদার মানে চামড়া, অফ লেদার চামড়ার। র, এ র র, অধিকার বা মালিকানা বোঝায়। দ্য হাউস ইজ মেড অফ উড, এই বাড়িটা কাঠের তৈরি। উড মানে কাঠ, অফ উড মানে কাঠের। র, এ র, তো সব এখানে দেওয়া আছে। আপনারা নিজেরা একটু দেখবেন, একটু পড়বেন। আমি পিডিএফ ফাইল আপনাদের পাঠিয়ে দিব, যারা ফ্রি ক্লাস করছেন আমি পাঠিয়ে দিব। ওকে, সো এটা নিয়ে আমি আর কথা বলবো না, আমি একটু আপনাদের প্যাসেজ অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। এটা একটু আপনাদের দেখতে হবে, না হলে সময় চলে যাবে। জাস্ট ফলো হিয়ার, আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, যারা ইংলিশে একটা প্যাসেজ অ্যানালাইসিস করতে পারেন না, রিডিং করতে পারেন না, একটা প্যাসেজ পড়ে
তার অ্যাকচুয়াল অর্থ বা মিনিং যারা বের করতে পারেন না, এটি তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বা কি বলবো, ইফেক্টিভ হবে, এতটুকু আমি অ্যাসিওর করতে পারি। ঠিক আছে। আর আমি লাস্ট বারের মতো একটি কথা আপনাদেরকে বলে রাখছি, একদম লাস্ট বার, সেটি হচ্ছে আগামীকাল থেকেই আমাদের পেইড কোর্সের ক্লাস শুরু হবে। আগামীকাল আর ফ্রি ক্লাস থাকবে না। আপনারা যদি সত্যিকার অর্থে শিখতে চান, যারা আমার এই ফ্রি ক্লাসগুলো করেছেন, যদি মনে করেন আমি প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, আমার একটা পেইড কোর্স করা দরকার, বা এই স্যার বোঝাতে পারে, পড়াতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আপনি আসতে পারেন। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড আই ক্যান সে দ্যাট উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যাদের কোর্স করার ইচ্ছা আছে, আগামীকাল থেকেই ক্লাস করবেন, তাহলে একদম শুরু থেকে ধারাবাহিকভাবে শিখতে পারবেন। অনেকে 4 দিন, 5 দিন, 6 দিন পরে ভর্তি হয়। এটা হলে আপনি ধারাবাহিকতাটা মেনটেন করতে পারবেন না। হ্যাঁ, ধারাবাহিকতাটা মেনটেন করতে গেলে একটা ভাষা ভাষা চেইন অফ কমান্ড মেনটেন করে, শুরু থেকে শিখতে পারলে দ্রুত ডেভেলপ করতে পারবেন। আমি শেষবারের মতো বলে রাখছি, এইভাবে গুগল মিটের মাধ্যমে পেইড কোর্সের ক্লাসগুলো হবে। ক্লাসের ডিউরেশন থাকবে 1 ঘন্টা। সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র। আগামীকাল শনিবার, আগামীকাল রাত 10টায় পেইড কোর্সের ক্লাস শুরু হবে, এই ফ্রি ক্লাস থাকবে না। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট হতে পারবেন। যদি এর থেকে বেশি সময় লাগে আপনি সেটাও পাবেন, তার জন্য আলাদা টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, যারা পারবেন না তাহলে ফুল অ্যাক্সেস পাবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, আমি সেই সুযোগটা রাখি। বাকি 1,000 টাকা কিছুদিন পরে বা 1 মাস পরে দিলেও হবে। কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, প্রবাসী, যে কেউ করতে পারবেন। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য অনেক ইফেক্টিভ একটা প্রিপারেশন হবে এই কোর্সটি। এবং আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। এজন্য পেইড কোর্সের মেইন ক্লাসগুলো রাত 10টা থেকেই শুরু হবে, 10টা থেকে 11টা। এইভাবে স্ক্রিন শেয়ার করে প্রত্যেকটা ক্লাস নেওয়া হয়, যাতে যাতে করে কেউ যদি কোনো ক্লাস মিস করে, আমি ক্লাস শেষে পিডিএফ ফাইল এবং রেকর্ডেড ক্লাস দিয়ে দিই। যারা ফ্রি ক্লাস করছেন তারা জানেন, প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড প্লাস পিডিএফ ফাইল দিচ্ছে। যারা পেইড কোর্সে আসবেন তারাও পাবেন। আর একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেভাবে এই কোর্সের প্ল্যানগুলো সাজানো। যারা একদমই দুর্বল আছেন, একদমই ইলিটারেট আছেন, যদি কেউ মনে করেন আমি সত্যিকার অর্থে মনে প্রাণে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে চাই, যাদের পড়াশোনার অনেক গ্যাপ হয়ে গেছে, যারা মনে করেন আমি তো আমার তো বয়স এখন 40, 50, 45, 35, আমি তো 10 বছর, 15 বছর, 20 বছর পড়াশোনার বাইরে, বাট এখন আমার ওয়ার্ক পারপাসে, কাজের জন্য আমার ভাষাটা দরকার, ভাষাটা শেখা লাগবে, তারাও আসতে পারেন। ল্যাঙ্গুয়েজ শেখার জন্য পড়াশোনা করা লাগে না, আহামরি রকেট সায়েন্স কিছু না, কোনো ব্রেন লাগে না। এটা জাস্ট প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, ইউ অল নো দ্যাট practice makes a man perfect. So without practicing, you will not be able to expert and fluent in English. এই প্র্যাকটিসটা আমি প্র্যাকটিক্যাল ওয়েতে কারেক্ট স্ট্র্যাটেজি, কারেক্ট টেকনিক ফলো করে মেনটেন করে করিয়ে থাকি। এটা করতে পারলেই আপনি ইংলিশে এক্সপার্ট হতে পারবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। আবারও বলছি, যারা মনে করেন আমার পড়াশোনার অনেক গ্যাপ হয়ে গেছে, আমি পারবো কি পারবো না, এই কনফিউশনের কোনো দরকার নেই। আপনি অবশ্যই অবশ্যই পারবেন। কোর্সটা 70টা ক্লাস, এখানে হিউজ ক্লাস, এর থেকেও যদি বেশি লাগে আপনি সেটাও পাবেন। তো প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, ইংলিশে কথা বলার জন্য যা কিছু দরকার সেগুলো আপনি পাবেন। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে রাইটিং এর উপর এবং ফ্রি অ্যাডভান্স গ্রামারের উপর। যারা রাইটিং এ দুর্বল, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট যারা দিতে চান, যারা ইমেইল রাইটিং বা ফ্রিল্যান্সার আছেন, বা আইএলটিএস এর যারা রাইটিং এর প্রিপারেশন নেবেন, তাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। এরপর 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে আমার আপনার মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য। অর্থাৎ আমি যেগুলো পড়াবো, আমি যেগুলো দেখাবো, শেখাবো, সেগুলোর পর আপনার পারফরমেন্স কি হবে, সেখানে ওয়ান টু ওয়ান স্পিকিং টেস্ট নেওয়ার সুযোগ থাকবে, ওয়ান টু ওয়ান প্রবলেম সলভিং ক্লাস থাকবে। এই জায়গাটাতে আপনি প্রতিদিন ক্লাসে বসেই একটা করে কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন, অর্থাৎ সার্টেন টপিকের উপর কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, আপনাকে নিজের মতো করে অ্যান্সার দিতে হবে। এবং এটা আপনারা পারবেন। এটা যদি আপনারা করতে পারেন, আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন। এছাড়া ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, সেখানে আপনি সপ্তাহে 7 দিন স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন আমার আন্ডারে থেকে। আমাদের ফেসবুকের প্রাইভেট গ্রুপ আছে, আমি সেগুলো লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। হোমওয়ার্ক গুলো সেখানে আপনারা সাবমিট করতে পারবেন। হোয়াটসঅ্যাপের আলাদা একটা প্রাইভেট কনভারসেশন গ্রুপ থাকবে, এই কনভারসেশন গ্রুপটা ছেলেদের এবং মেয়েদের আলাদা করে দেওয়া থাকে। তো এভাবে একদম ফুল একটা অফলাইনের কোর্সের থেকেও
বেটার অ্যান্ড অর্গানাইজড ওয়েতে ফর্মাল প্রসেস মেনটেন করে আমি এই ক্লাসগুলো নিয়ে থাকি। 2020 সালের শেষের দিকে করোনা প্যান্ডেমিকের টাইমে আমি এই কোর্সগুলো শুরু করছিলাম। 73টা ব্যাচ আমি সফলতার সাথে পরিচালনা করে আসছি। নতুন যে ব্যাচ, অর্থাৎ আগামীকাল থেকে যেটি শুরু হবে, 74তম ব্যাচ। তো যারা ভর্তি হতে চান, টোটাল কোর্স ফি 2,000 টাকা। যারা পারবেন একবারে দিবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন। যারা করতে চান আগামীকাল সন্ধ্যার ভিতরে টাকা পেইড করলেও আপনি ভর্তি হতে পারবেন। আমি এতটুকু বলে রাখলাম, রাত 10টা থেকে ক্লাসটা শুরু হবে। তো 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন আজকে রাতের ভিতরে আপনারা দিতে পারবেন। আহ যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সে ক্লাস করতে পারবেন। টোটাল 70টা ক্লাস। এবং একসাথে যদি না পারেন, এই সুযোগটাও আমি রাখি, 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। এই সুযোগটা আমি রাখি। বাকি 1,000 টাকা কিছুদিন পরে দিলেও হবে। এটা কোথাও কোনো কোর্স টিচার বা কেউ দেয় বলে আমার মনে হয় না। এটা আমি দেই আপনাদের ভালোর জন্য। তো এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লাস্ট ডিজিটটা জানাবেন বা একটা স্ক্রিনশট দিবেন। আমি আপনাদেরকে পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব। যদি মনে করেন যে আমি ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে চাই, আমি চেষ্টা করে যাচ্ছি বছরের পর বছর, বাট হচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে শিখে যাচ্ছি, পারতেছি না, এটা হয় না। কারণ ভাষা একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। আজকে আপনি আমার কাছে ফ্রি ক্লাস করতেছেন, কালকে হয়তো ইউটিউবে একটা ক্লাস করবেন, পরের দিন হয়তো ফেসবুক পেজে একটা ক্লাস দেখবেন। বিভিন্ন জায়গা থেকে করতে থাকলে বা দেখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যাতে থাকবে, আপনি শিখতেছেন কিন্তু শিখবেন, শিখতেই থাকবেন, শিখতেই থাকবেন, এই শেখাটাকে শেষ নামাতে পারবেন না। নিজের ভিতরে অ্যাকচুয়াল যে কনফিডেন্ট, ওইটা আপনি পাবেন না যে আমি এখন পুরোপুরি ভাবে ইংরেজি জানি। ভাষা শিখতে গেলে চেইন অফ কমান্ড মেনটেন করতে হবে, অর্থাৎ আপনাকে জানতে হবে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, এই ল্যাঙ্গুয়েজে ঠিক কি আছে, কোন টপিকের পর কোন টপিক আমাকে পড়তে হবে, কোনটার সাথে কোনটা কানেক্টেড, যেটা আপনারা আমার এই পেইড কোর্স থেকে পাবেন। অর্থাৎ আপনি যদি মনে করেন আমি বিভিন্ন জায়গা থেকে শিখে যাচ্ছি, এভাবে হচ্ছে না, তাহলে আমাকে একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে, গোছানো পদ্ধতিতে, একটা মেন্টরের অধীনে থেকে এগোতে হবে। এটা যদি করা যায়, দ্রুত সময়ের ভিতর ভাষাটা কমপ্লিটলি ডেভেলপ করা যায় এবং যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করা যায়। আর যদি মনে হয় আমি ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আপনি আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। এতটুকু বলতে পারেন, অনেক ভালোভাবে আপনি এক্সপার্ট এবং প্রফেশনাল হতে পারবেন। আমি সেভাবেই করিয়ে থাকি। ইভেন যারা ফ্রি ক্লাসগুলো করছেন তারা জানেন আমি কিভাবে প্রত্যেকটা বিষয় বোঝাই। আমি কিন্তু জাস্ট এই রংচটা বিজ্ঞাপন দিয়ে আপনাদের ভর্তি করেন। এই যে যারা এতদিন ধরে ভর্তি হয়েছেন, আগামীকাল থেকে যারা ক্লাস করবেন, আপনারা তো আমার ক্লাস দেখেই ভর্তি হয়েছেন। বিজ্ঞাপন, এই যে বিজ্ঞাপন এখন দিচ্ছি, কখন দিচ্ছি? রাত 11:30টায়। আমি তো শুরুতেই দিতে পারতাম। এখন কেন দিচ্ছি? এখন কারা আছেন? তারাই আছেন যারা সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, যাদের আমার পড়ানোটা পছন্দ হচ্ছে। কেন পছন্দ হচ্ছে? আমি ভালো পড়াচ্ছি, আপনি পছন্দ করছেন বলেই তো আমার সাথে লং টাইম ধরে থাকছেন। তা না হলে তো এই 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা ক্লাসে কেউ পড়ে থাকে না, থাকে? আপনার যদি ভালো না লাগতো আপনি থাকতেন? থাকতেন না। তো যদি সেই আপনি থাকছেন, সত্যিকার অর্থে আপনি শিখতে চাচ্ছেন, শেখার ইচ্ছা আছে, তাহলে আপনি সেভাবেই প্রফেশনালি শেখেন। সময় যখন দিচ্ছেন প্রফেশনালি দেন। আপনি কেন পারবেন না? আপনি কোথাও আটকাবেন না, আপনি অবশ্যই পারবেন। এই হচ্ছে বিষয়। আহ যারা ভর্তি হতে চান জানাবেন। আমি আপনার একটা আইডি কার্ডও দিয়ে দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। যাতে করে আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনার হোয়াটসঅ্যাপ যদি ব্যান হয় বা ইনকেস কোনো প্রবলেম হয়, এটা আমাকে দেখালে আপনি আবার যে কোনো ব্যাচে অ্যাড হতে পারবেন। একদম খুব ভালোভাবেই করতে পারবেন, এখানে আপনার টেনশনের কোনো কারণ নেই। আর আপনারা তো দেখছেন আমি কিভাবে ক্লাসগুলো নিচ্ছি, ফ্রি ক্লাসগুলো কিভাবে প্রত্যেকটা বিষয় শেখাচ্ছি। তো যাই হোক, এখন আমি রিডিং প্যাসেজ নিয়ে কথা বলবো। প্রত্যেকে এই জায়গাটার উপর একটু ফোকাস করবেন, ভালোভাবে মনোযোগ দিবেন, দেখার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। দেখেন, ইংলিশ স্টোরি তো কি বলছে? ইংলিশ লাভ স্টোরি। আমরা অনেকেই প্যাসেজ পড়ি, বাট অ্যাকচুয়াল অর্থ বুঝি না, এটা বুঝতে হবে। ভালো একটা গল্প আপনারা দেখেন, ভালো লাগবে আপনাদের। বলছে রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দেয়ার স্কুল লাইফ। তার আগে বলি আমি যে এই প্যাসেজ পড়ার গুরুত্বটা কি। প্যাসেজ যদি আপনি ভালোভাবে রিডিং করতে পারেন, তাহলে আপনার রিডিং এর স্কিলটা ডেভেলপ হয়, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, নতুন ভোকাবুলারি সম্পর্কে কনসেপ্ট পাওয়া যায়। আমরা অনেকেই প্যাসেজ পড়ি, বাট অ্যাকচুয়াল অর্থ বের করতে পারি না। কেন? আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি না। তো এই প্যাসেজটা পড়ে প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করে ওই ভার্বটা দেখলে বোঝা যায় যেটা কোন টেন্সে লেখা আছে। আর সেটা বোঝা গেলে বাক্যের অ্যাকচুয়াল বাংলা অর্থ কি সেটা বোঝা যায়। এইটা আমরা বুঝবো, এটা আমাদের দরকার। আর ফ্রেজ বা ক্লজের ব্যবহার কোথায় হয়, এটা আমরা একটু ভালোভাবে দেখবো। অর্থাৎ একটা সেন্টেন্সের মেইন পার্ট কোনটা, বাইরের পার্ট কোনটা, এগুলো বুঝতে হবে। আমরা অনেকে এটা বুঝি না। তো দেখেন, রাজু অ্যান্ড শোভন, আর সেন্টেন্স পড়ে আমরা অনেকেই অর্থ বুঝি, বাট অ্যাকচুয়াল যে মিনিংটা এটা বের করতে পারি না। কি বোঝাতে চাচ্ছে এটা বুঝি, বাট অ্যাকচুয়ালি কোন টেন্স কি অর্থ এটা বুঝি না। তো দেখেন, রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দেয়ার স্কুল লাইফ।
কি বলছে? রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুবই ভালো বন্ধু। দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। সেটি হচ্ছে এখানে সাবজেক্ট রাজু এবং শোভন, ভার্ব হচ্ছে আর। ভার্বটা কি? আর। একটা মিনিট। এখন আমরা অনেকেই মনে করি যে অ্যাম ইজ আর থাকলেই সেটা মনে হয় যে কন্টিনিউয়াস টেন্স, বাট না। এখানে আরটা কি? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আর ছাড়া আর কোনো ভার্ব নেই, এটা কন্টিনিউয়াস না। এরপর যদি আরেকটা ভার্ব থাকতো, তার সাথে আইএনজি থাকতো, তাহলে কন্টিনিউয়াস হতে পারতো। এটা মূলত কোন টেন্স বলেন তো? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলা অর্থটা কি? যে রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুবই ভালো বন্ধু। নাও দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টরস। কি বলছে? নাও, এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। সাবজেক্টটা কি? দে। ভার্বটা কি? ডু। তাহলে অর্থটা কি? এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। অর্থটা কি বললাম? এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। টুডে, আজ, দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স। আজ তারা 3 বছর পর একে অন্যের সাথে দেখা করে। এই যে ইজ আদার, এটা কি জানেন? এটা একটা রেসিপ্রোকাল প্রোনাউন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রোনাউনের একটা ক্লাসিফিকেশন আছে, সেখানে রেসিপ্রোকাল প্রোনাউন আছে দুইটা, ইজ আদার এবং অন অ্যানাদার। অর্থাৎ দুইজন মানুষের ভিতরে পারস্পরিক কোনো সম্পর্ক বোঝাতে ইজ আদার বসে, আর দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাতে অন অ্যানাদার বসে। এবার কি বলছে দেখেন, আফটার সো মেনি টক্স, অনেক, ও সরি, দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার আ লং পিরিয়ড। দেখেন সাবজেক্টটা দে, আরটা মেইন ভার্ব। টু মিট এটাকে কিন্তু ইনফিনিটিভ বলে, টু প্লাস বিয়ন্ড। হ্যাঁ, তারা খুবই খুশি দেখা করে একে অন্যের সাথে অনেকদিন পর। বলছে আফটার সো মেনি টক্স, অনেক কথা বলার পর, রাজু সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস। রাজু তার মুখে একটা হাসি নিয়ে বলল। বাংলাটা কি? বললো। কেন বলছি? সাবজেক্টের পরে সেই থেকে সেইড, ভার্বের পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হাউ ইজ রূপা? রূপা কেমন আছে? রাজু কি বলছে? হাউ ইজ রূপা? রূপা কেমন আছে? শোভন সেইড উইথ আ শাই। শোভন একটা নিঃশ্বাস নিয়ে বলল, আই ডোন্ট নো হাউ শি ইজ নাও। আমি জানি না সে এখন কেমন আছে। কি বলছে? আই ডোন্ট নো হাউ শি ইজ নাও। আই উইশ শি মে স্টে বেটার দ্যান আই। বাংলা কি জানেন? আমি চাই সে আমার চেয়ে ভালো থাকুক। আমি চাইবো সে আমার চেয়ে ভালো থাকুক। এরপর কি বলছে দেখেন, হোয়াট আর ইউ সেইং। এটা কোন টেন্স? টেন্স আইডেন্টিফাই করার চেষ্টা করেন। হোয়াট আর ইউ সেইং মানে কি? তুমি কি বলছো? তুমি কি বলছো? ডিডেন্ট ইউ ম্যারি হার? তুমি তাকে বিয়ে করনি। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ডিডেন্ট ইউ ম্যারি হার? তুমি তাকে বিয়ে করনি। বলছে আই অলওয়েজ লাইক টু ম্যারি হার। আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম, বাট ফাইনালি হি ডিডেন্ট ম্যারি মি। কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। তাহলে দেখছেন, লাইক মানে আমরা জানি পছন্দ করা, কিন্তু লাইকের মানে চাওয়াও হয়। বলেন তো কি বললাম? লাইকের মানে শুধু পছন্দ করা না, লাইক এর মানে চাওয়াও হয়। এখানে বলছে আই অলওয়েজ লাইক টু ম্যারি হার। আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম। আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম, চেয়েছিলাম, বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি। কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। তাহলে আমি যদি বলতাম সে আমাকে বিয়ে করেছিল, এটার ইংলিশ কি হবে? অনেকে বলবে ওয়াজ ম্যারিড, ডিড ম্যারি, কিন্তু না, শি ম্যারিড মি। এর মানে বিয়ে করেছিল, অর্থাৎ মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। যাই হোক, এবার রাজু বলছে আই ক্যান নট বিলিভ। এটা হচ্ছে মডেলের সেন্টেন্স। হ্যাঁ, আমি বিশ্বাস করতে পারছি না। শি সেইড মি সেভারাল টাইমস। সে আমাকে অনেকবার বলেছিল শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। দেখেন, শিটা সাবজেক্ট, লাভের সাথে একটা এস আছে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস বসে। অর্থাৎ শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে অনেক বেশি ভালোবাসে। সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে অনেক বেশি ভালোবাসে। এবার কি বলছে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। শি অলসো সেইড মি দিস টক্স 1,000 টাইম। সে এ কথা আমাকে 1,000 বার বলেছিল। ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়, শি সেইড দিস টক্স উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ অর শি লাইড। সে এ কথাগুলো বলেছিল না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল। ভালোবাসা কি, অথবা সে মিথ্যা
বলেছিল, হার ইনোসেন্ট লুকিং ফেস ইজ স্টিল ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস। এর বাংলা অর্থটা কি? তার নিরীহ চেহারাটা এখনো আমার চোখের সামনে ভাসছে। বলেন তো কি বললাম? হার ইনোসেন্ট লুকিং ফেস ইজ স্টিল ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস। অর্থটা হচ্ছে তার নিরীহ চেহারাটা এখনো আমার চোখের সামনে ভাসছে, এখনো আমার চোখের সামনে ভাসছে। এবার কি বলছে দেখেন, ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন, অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। শোভন সেইড, শোভন বলল। দেখেন, সাবজেক্টের পরে প্রত্যেকটা বাক্যে ভার্ব থাকে। আমি এই যে স্কাই কালার দিয়ে ভার্বগুলোর উপর দেখেন হাইলাইট করেছি। কার উপরে? ভার্ব, ভার্বের উপরে হাইলাইট করেছি। দেখেন, আই বিলিভড হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই ড্রিমড উইথ হার আ লট, বাংলা কি? আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। কি বললাম? মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, আমার স্বপ্ন সত্য হয়নি। তাহলে আমি যদি বলতাম আমার স্বপ্ন সত্য হয়েছিল, ইংলিশটা কি হতো? মাই ড্রিমস কেম ট্রু। কামের পাস্ট ফর্ম কি? কেম, কিন্তু সত্য হয়নি, ডিডেন্ট কাম ট্রু। রাজু সেইড, রাজু বলল, ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, সে কেন এমনটা করলো? ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, সে কেন এমনটা করলো? বলছে, আই ডোন্ট নো ওয়াই, আমি জানি না কেন। রাজু সেইড, রাজু বলল, ওয়ার শি ইজ নাও, ওয়ার শি ইজ নাও, সে এখন কোথায়? শোভন সেইড, শি ম্যারিড দ্য অনলি সান অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ, সে আমাদের গ্রামের একমাত্র ধনী লোকের ছেলেকে বিয়ে করেছিল। হিজ নেম ইজ রবি, ইউ নেম নো হিম, তার নাম রবি, তুমি তাকে চেনো। বলছে, ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, এটা কিসের সেন্টেন্স জানেন? পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, বাংলা কি? তুমি তাকে কেন থামানোর চেষ্টা করনি? ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, তুমি তাকে কেন থামানোর চেষ্টা করনি? বলছে, আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল। আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, সাডেনলি, হঠাৎ করে, শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। সে রিডিউসড মানে কমিয়ে দেওয়া, টকিং মানে কথা বলা। এই টকিংটা দেখলে অনেকেই ভাববেন কি এটা মনে হয় কন্টিনিউয়াস টেন্স, এটা মনে হয় ভার্ব। বাট এটা কোনো কন্টিনিউয়াস টেন্সও না, এটা ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটাকে বলা হয় জেরান্ট। নাউন, 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 সাবজেক্টটা সি, রিডিউসটা মেইন ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। অর্থাৎ সে কমিয়ে দিয়েছিল টকিং, জাস্ট কথা বলা, আর কিছু না, এটা কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে না। এটাকে জেরান্ড বলে। অ্যাজ এ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন। হি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, শি অলসো রিডিউসড মিটিং মি, বাংলাটা কি? সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। আই ডাউটেড সামথিং রং অ্যান্ড আই আস্কড হার, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। বাংলা বোঝেন, আমরা অনেকে রিডিং পড়ি বাট অ্যাকচুয়াল বাংলা অর্থটা বের করতে পারি না। আই আস্কড হার, আমি জিজ্ঞাসা করেছিলাম। ভি টু, হ্যাঁ, হোয়াটস রং উইথ ইউ, তোমার কি সমস্যা? শি সেইড এভরিথিং ইজ অল রাইট, সে বলেছিল সবকিছু ঠিক আছে। কিপিং হ্যান্ড অন শোভনস শোল্ডার, শোভনের কাঁধে হাত রেখে রাজু লুকড অ্যাট হিজ আইস, রাজু তার চোখের দিকে তাকালো। টিয়ার্স ট্রিকলড ফ্রম হিজ আইস, তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। রাজু সেইড উইথ টিয়ার্স ইন আইস, রাজু তার চোখে পানি নিয়ে বলল, বাট শি কন্টিনিউড টু বি চেঞ্জড, কিন্তু সে পরিবর্তন হতেই থাকলো। শি কন্টিনিউড টু বি চেঞ্জড, সে পরিবর্তন হতেই থাকলো। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক আর চেঞ্জেস ইজিলি, এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল, খুবই কষ্টদায়ক ছিল তার এই পরিবর্তনটা সহজে মেনে নেওয়া। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক হার চেঞ্জেস ইজিলি, এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল তার এই পরিবর্তনটা সহজে মেনে নেওয়া। শোভন ওয়াজ ওয়েপিং, শোভন কাঁদতেছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন, রাজু শোভনকে থামানোর চেষ্টা করেছিল। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনফ টু রিমুভ হিজ পেইন, কিন্তু পৃথিবীতে কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না। বোঝার চেষ্টা করেন, পৃথিবীতে কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না টু রিমুভ হিজ পেইন, তার কষ্টটা দূর করার মতো। শোভন সেইড উইথ টিয়ার্স অন হিজ আইস, শোভন তার চোখে পানি নিয়ে বলল, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক অ্যাজ লাইক অজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ, বাংলা কি?
আমরা রিডিং পড়ি, অ্যাকচুয়াল বাংলা অর্থটা বের করতে পারি না। বলছে আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। কি বলছে? I was waiting for getting her back as like as she was in earlier days. আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। বলছে ডিড শি কাম ব্যাক নো মোর? সে কি কখনোই ফিরে আসেনি? ডিড শি কাম ব্যাক নো মোর? সে কি কখনোই ফিরে আসেনি? সে কেম ব্যাক অন ডে, সে একদিন এসেছিল। ডিড শি কাম, বোঝেন? কোশ্চেন করতে গেলে, নেগেটিভ করতে গেলে আমার মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু যখন আপনি অ্যাফার্মেটিভ করবেন, ভি টু, শি কেম ব্যাক অন ডে, সে একদিন এসেছিল। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, সে আমার পাশে বসেছিল আমার বডিতে টাচ করে। আই লস্ট মাই সেলফ ইন জয়, আই মাই সেলফ, এটা একটা, এটা কি বলে, রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ নিজের দিকে ফিরে আসা। মানে আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম, বাংলা অর্থটা কি? আই লস্ট মাই সেলফ ইন জয়, অ্যাকচুয়াল বাংলা বুঝবেন, আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। আই ফেল্ট লাইক দ্যাট, আমি এমনটা অনুভব করেছিলাম যে আই গট ব্যাক মাই লস্ট ড্রিম, আমি আমার হারানো স্বপ্নটা ফিরে পেয়েছি। আই গট ব্যাক মাই লস্ট ড্রিম। বলছে হোয়াট ডিড শি সেই, সে কি বলেছিল? শি সেইড, সে বলেছিল, অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ মে বি লাভ বাট মে নট বি ম্যারিড। দেখেন, মে বি প্লাস ভি3, এটা হচ্ছে মডালের প্যাসিভের স্ট্রাকচার। বলেন তো কি বললাম? মডালের প্যাসিভ। অর্থাৎ সে বলেছিল তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে, বিয়ে করা যেতে পারে না। অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি, শুধুমাত্র ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট বি ওন। আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুর ফ্যামিলি, আমি একটা দারিদ্র পরিবার থেকে বেড়ে উঠেছিলাম। আই নো, আমি জানি, হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস পভার্টি ইজ, আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান, এ কারণেই আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। বলছে হোয়াট ডিড ইউ সে টু হার, তুমি তাকে কি বলেছিলে? তুমি তাকে কি বলেছিলে? বলছে আই হ্যাড মেনি থিংস টু সে হার, আমার তাকে বলার অনেক কিছুই ছিল, আমার তাকে বলার অনেক কিছুই ছিল, বাট আই কুডেন্ট সে হার এনিথিং, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস, আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। বলছে ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, কেন সে এই বিষয়গুলো ভাবেনি? ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, তোমার প্রেমে পড়ার আগে, তোমার সাথে ভালোবাসার আগে কেন সে এই বিষয়গুলো ভাবেনি? বাংলা করতে হবে কিন্তু, অ্যাকচুয়াল বাংলা। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। বলছে সে নিউ, সে জানতো, ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয়, নো থেকে নিউ, দেখছেন, KNEW, পাস্ট টেন্স। সে জানতো ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয় বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, যে তুমি একটা বেকার ছেলে। আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর, সে ক্যান নট সে লাইক দ্যাট, সে এমনটা বলতে পারে না। আই সেড টু হার নাথিং, আমি কাউকেই কিছু বলিনি। কামিং হোম, বাড়ি এসে, আই ক্রাইড টু মাস, আমি অনেক কেঁদেছিলাম। বাট সেইড নাথিং টু এনিওয়ান, কিন্তু কাউকেই কিছু বলিনি। আই গেস শি ইজন্ট হ্যাপি, আমি মনে করি সে সুখে নেই। বলছে হাউ ডু ইউ নো দ্যাট, তুমি এটা কিভাবে জানো? হাউ ডু ইউ নো দ্যাট, তুমি এটা কিভাবে জানো? বলছে শি চিটেড ইউ, সে তোমার সাথে প্রতারণা করেছে। আর চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হয় না। শি ক্যান বি এসকেপ ফ্রম আ ম্যান, সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, বাট গড মাস্ট পানিশ হার, কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। শি ক্যান বি এসকেপ ফ্রম আ ম্যান, বাট গড মাস্ট পানিশ হার। বলছে আই নেভার কার্স হার, আমি তাকে অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সর্বদা প্রার্থনা করি যে সে সুখে থাকুক। বলছে ডিডেন্ট ইউ ম্যারি, তুমি বিয়ে করোনি? নো, আই স্টিল ম্যারিড নো ওয়ান, শেষ হয়ে গেছে প্রায়, জাস্ট একটু ওয়েট করেন। মাই প্যারেন্টস আর লুকিং আ ব্রাইট ফর মি, আমার পিতামাতা আমার জন্য একটা মেয়ে খুঁজছে। আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন, ইয়েস আই শুড। এটা কে বলছে? এটা মনে হয় রাজু বলছে, হ্যাঁ, যে ইয়েস আই শুড, বাট আই, না, এটা শোভন বলছে। বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্ল, বাংলা অর্থ কি হ্যাভ লস্ট? কোন টেন্স বলেন তো? টেন্স বলেন। প্রেজেন্ট পারফেক্ট, তাই না? যে আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়েছি, হারিয়েছি, ছিলাম না,
সি, হারিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। অল গার্লস আর নট লাইক হার, সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামওয়ান ইন দ্য ওয়ার্ল্ড হু অনার্স ট্রু লাভ। মানে কি জানেন, পৃথিবীতে এখনো কেউ কেউ এমনও আছে যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে, হু অনার্স ট্রু লাভ। ইয়েস, আই বিলিভ দ্যাট। হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি? ইয়েস আই ডিড, শোভন সেইড। সেই সামথিং অ্যাবাউট হার, তার সম্পর্কে বলো। শি শি ইজ আ ভেরি সিম্পল গার্ল, এটা রাজু বলছে তার ওয়াইফকে নিয়ে। শি ইজ আ ভেরি সিম্পল গার্ল, বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস। কিন্তু তার সরলতা তাকে খুবই গর্জিয়াস করে তোলে, খুবই সুন্দর করে তোলে, জাঁকজমক করে তোলে। হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন? ডাস কেন? সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন। বলছে নট সো মাচ বিউটিফুল, বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড। খুব সুন্দরী নয়, কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান বিউটি অফ ফেস। মনের সৌন্দর্যের চেয়ে মুখের সৌন্দর্য, সরি, মুখ মুখের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আবার বলি, ভোলা যাচ্ছে, মুখের সৌন্দর্যের চেয়ে, মানে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট, মনের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ দেন বিউটি অফ ফেস, মুখের সৌন্দর্যের থেকে। ইয়েস ইউ আর রাইট, হার বিউটিফুল মাইন্ড, দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে বিউটিফুল মাইন্ড, থার্ড পারসন। লাভস, এই জন্য লাভের সাথে এস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা। লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে অনেক বেশি ভালোবাসে। বলছি, ইউ আর আ ভেরি গুড পারসন, ইউ ডিজার্ভস আস আ ওয়াইফ। রাজু সেইড, অ্যাজ আ পার্সন ইউ আর বেটার দ্যান আই। আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই। আমি আশা করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। আই হোপ ইউ উইল হ্যাভ, হ্যাভ মানে কি পাওয়া, তুমি পাবে আমার চেয়ে ভালো কাউকে। প্রে লাইক দ্যাট, তেমনটা প্রার্থনা করো। আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড। দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং, বাংলা কি, রাজুর মোবাইলটা বাজতেছিল। লুকিং এট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু সেইড, রাজু বলল, আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড। এটা কিসের স্ট্রাকচার? সেমি মডেল। আমার এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। শোভন সেইড উইথ এ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল, ওকে গো, আচ্ছা যাও। আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটি ধাপে আমি তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ। স্টুডটা কার থেকে আসে বলেন তো? স্টান্ট থেকে, তাই না? তাহলে বাংলা কি, রাজু উঠে দাঁড়ালো অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম, এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, শোভনও তার পথ চলা শুরু করলো, হাঁটা শুরু করলো, যত দূর পর্যন্ত দেখা যায়, যে দেখা যেতে পারে, অ্যাজ ওয়ে, ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, যত দূর পর্যন্ত দেখা যেতে পারে। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি, আমি আপনাদের মেইনলি বোঝাতে চাচ্ছি, আপনি এটা আইডেন্টিফাই করতে পারছেন কিনা, যে এই যে স্টুড আপ এটা পাস্ট টেন্স, এই যে ইজ ওয়েটিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে হ্যাভ টু লিভ এটা সেমি মডেলের সেন্টেন্স। এই জিনিসগুলো অর্থাৎ টেন্স গুলো, মডেল গুলো বা প্যাসিভ যদি থাকে, বা সাবজেক্টের পরে যে ভার্বটা, যে মে বি লাভড, মে নট বি ম্যারিড, ক্যান নট বি ইটেন, এটা কেন হচ্ছে? সাবজেক্ট হচ্ছে লাভ, নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। তো এইগুলো আপনি ধরতে পারছেন কিনা? এগুলো যদি ধরতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন, যে ডিড শি কাম ব্যাক, শি কেম ব্যাক, ডিড শি কাম ব্যাক, শি কেম ব্যাক, এটা পড়ে অ্যাকচুয়াল অর্থটা বলতে পারছেন কিনা। প্যাসেজটা সহজ, আমরা অনেকেই প্যাসেজ রিডিং করতে পারি, বাট একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা অর্থ বের করতে পারি না, টেন্স আইডেন্টিফাই করতে পারি না, ভার্বের ফর্ম চিনতে পারি না। এই প্যাসেজগুলো অ্যানালাইসিস করলে রিডিং ক্লিয়ার হয়, রাইটিং ক্লিয়ার হয়, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসে, এবং ইংলিশে প্রফেশনাল হওয়া যায়, নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাওয়া যায়। এগুলো ভালোভাবে অ্যানালাইসিস করতে পারলে নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাওয়া যায়, যে হ্যাঁ, আই ক্যান স্পিক ইংলিশ, আই নো অ্যাবাউট দ্যাট ল্যাঙ্গুয়েজ, আই ক্যান রিড ইংলিশ, এটা বলা যেতে পারে। প্লেজার কাজ করে, একটা কনফিডেন্ট কাজ করে। আমি এইভাবেই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে শেখাই। আর আপনি একটা ভাষা শিখবেন, আপনি আনন্দের সাথে শিখবেন, প্লেজারের সাথে শিখবেন। আপনার কষ্ট কেন হবে, কঠিন কেন মনে হবে? এটা না, এরকম ভাবে আমি শিখাই না। তো এই হচ্ছে মেইন বিষয়। আহ দ্যাটস অল ফর টুডে। আর যারা এখনো পর্যন্ত পেইড কোর্সে আসতে চান, তারা আজকে রাতেও ভর্তি কনফার্ম করতে পারেন, অথবা আগামীকাল সন্ধ্যার ভিতরে ভর্তি কনফার্ম করে আপনারা ক্লাস শুরু করতে পারবেন। আবারও বলছি, 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, প্রেজেন্টেশন, ট্রান্সলেশন, সবকিছুই পড়াবো। কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে কেউ করতে পারবেন।
3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস, 3 মাসের থেকে বেশি সময় লাগলে সেটাও পাবেন। 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবার দিয়ে দিবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। এই হচ্ছে আমার দুইটা নাম্বার, এই নাম্বারে এখন আপনারা পারলে কল দিবেন, বা এই নাম্বারে সেন্ড মানি করে লাস্ট ডিজিটটা জানালে, অথবা এই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে, একটা স্ক্রিনশট দিলে আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। 01997356957 or 01386899196। সো দ্যাটস অল ফর টুডে, ভালো থাকেন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। শুভকামনা থাকলো সবার জন্য। গুড নাইট।